আমার স্বপ্ন পূরণ হোক। কিন্তু কিসের কিন্তু? ভয় করে। কিসের ভয়? তোকে নিয়ে। ওই জায়গায় তো অনেক সুন্দর সুন্দর মেয়ে, ওইখানে গিয়ে যদি আমাকে ভুলে যাস। পাগলি মেয়ে, তোমাকে আমি ভুলতে পারবো? তুমি যে আমার অন্তরের সাথে মিশে গেছো। নিজেকে নিজে ভুলতে পারি, কিন্তু তোমাকে ভুলতে পারবো না। বিশ্বাস রাখো শুধু আমার উপর। তোমার বিশ্বাসের আমি অমর্যাদা করব না। এখন অনেক রাত হয়েছে, চলো ঘুমাবে। ফারাবি সিনিয়র বউ আর কোনো কথা না বলে চুপচাপ তার বুকে মাথা দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। দিন চলতে লাগলো আর ফারাবিরও যাওয়ার দিন ঘনিয়ে আসতে লাগলো। এর ভেতরে বউকে একদিনের জন্য নিজের করে আদর করতে পারে সে। আর মাত্র 2 দিন বাকি আছে, সব ঠিকঠাক হয়ে গেছে। প্রতিদিনের মতো আজকে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে বন্ধুর সাথে দেখা করতে গেল। রিয়া, শাম্মীম, মিশাল, ফারিয়া এটা সবাই পার্কে বসে আছে। ফারাবি একটা রিক্সা নিয়ে পার্কে গেল। পার্কের ভেতরে ঢুকতে যাবে, দেখলো একটা গাছের নিচে একটা ছেলে এবং একটা মেয়ে বসে আছে। আর মেয়েটা ছেলেটার কোলে বসে ছেলেটার মুখের দিকে মুখ দিয়ে, আর ছেলেটা একটু পরপর মেয়েটাকে ঠোঁটে চুমু দিচ্ছে, আরো অশ্লীল কিছু কাজকর্ম করছে। এমন দৃশ্য দেখে ফারাবির শরীর কেমন যেন একটা শিহরিত হয়ে উঠল। রিয়া, শাম্মীম, মিশাল, ফারিয়া সবার সাথে পার্কে দেখা করলো ফারাবি। ঘন্টাখানেক আড্ডা দিয়ে বাসার দিকে রওনা দিল। ওই ছেলে মেয়ের দৃশ্য এখনো চোখে ভাসছে তার। রুমের ভেতর প্রবেশ করে দেখলো তার সিনিয়র বউ বিছানা গোছাচ্ছে। ফারাবি গিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। সে একটু ভয় পেয়ে গেল। এ কি করছো? ছাড়ো বলছি। আমি কাজ করছি, দেখতে পাচ্ছ না? কোনো কাজ করতে হবে না। আর আজ তোমাকে ছাড়ার জন্য ধরে নিই। এই কথা বলে তাকেও দেওয়ালের সাথে চেপে ধরলো ফারাবি। সে যাওয়ার জন্য ছোটাছুটি শুরু করলো। ফারাবি 2 হাত সাইডে দিয়ে তাকে আটকে ধরলো। তারপরও যাওয়ার জন্য জোর জবরদস্তি শুরু করলো। দিল এক ধমক। কি হয়েছে তোমার? এরকম ছোটাছুটি করছো কেন? ফারাবির ধমক শুনে একটু চুপ মেরে গেল। সে আস্তে আস্তে তার ঠোঁটের দিকে ফারাবির ঠোঁট নিতে লাগলো। সে চোখ বন্ধ করে ফেলেছে। তার নিঃশ্বাস আর ফারাবির নিঃশ্বাস খুব কাছাকাছি। তার ঠোঁট জোড়ার গুলো আর একটু সুখের ছোঁয়া পেতে কাঁপতে লাগলো। সে চোখ বন্ধ করে তার গোলাপি ঠোঁট জোড়া ফেবিকলের আঠার মতো একসাথে লাগিয়ে আছে, অল্প অল্প কাঁপছে। ফারাবি আস্তে আস্তে তার ঠোঁটের কাছে ফারাবির ঠোঁট জোড়া নিয়ে আবার ফিরিয়ে আনলো। ফারাবির ঠোঁটের স্পর্শ বিলম্ব হতে দেখে তার চোখ জোড়া খুলে ফারাবির দিকে তাকালো। ফারাবির সাথে সাথে সে তার খোলা ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দিল। সে তার হাত দিয়ে তার চুল খামছে ধরেছে। ফারাবি তাকে পাগলের মতো কিস এবং আদর করতে লাগলো। আদর করার এক পর্যায়ে তার বুক থেকে আঁচলটা ফেলে দিল। সে সাথে সাথে বলতে লাগলো, কি করছিস? আজ তোমাকে আমি আমার নিজের করে পেতে চাই। তুই কি পাগল হয়েছিস? তুই আমাকে কথা দিয়েছিস কিন্তু। হ্যাঁ, কথা দিয়েছি, কিন্তু কথা আমি আজকে রাখতে পারবো না। আমার আর যাওয়ার 2 দিন বাকি আছে। এই 2 দিন আমি তোমাকে আমার করে পেতে চাই। এ কথা বলে তাকে ফারাবি জোর করে আদর করতে লাগলো। সে ফারাবিকে জোরে একটা ধাক্কা মারলো। ফারাবি তার ধাক্কা সামলাতে না পেরে ওয়ার্ড্রোবের সাথে বাড়ি খেলো। সাথে সাথে কপালে ব্যথা অনুভব করলো। কপালে হাত দিয়ে দেখে রক্ত অল্প একটু কেটে গেছে। ফারাবির সিনিয়র বউ তার কপালে রক্ত দেখে দৌড়ে তার কাছে আসলো এবং তার মাথা ধরে বলতে লাগলো, হায় আল্লাহ, এ আমি কি করলাম? সরি সরি, আমি ইচ্ছে করে তোমাকে ধাক্কা মারিনি। প্লিজ, আমার ভুল হয়ে গেছে। সে দৌড়ে ডেটল এবং ব্যান্ডেজ নিয়ে আসলো। তার মাথা ব্যান্ডেজ দিয়ে বাঁধতে যাবে, ফারাবি এক ঝটকা দিয়ে তার হাত সরিয়ে ফেললো এবং মাথায় হাত দিয়ে রাগ করে রুম থেকে বের হয়ে গেল। সে পেছন থেকে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, কোথায় যাচ্ছিস? আমার ভুল হয়ে গেছে। ফারাবি তার কোনো কথা শুনলো না। বাইরে বের হয়ে একটা ফার্মেসিতে গিয়ে মাথাটা ব্যান্ডেজ করে নিল। তারপর দুজন বন্ধুকে ফোন করে এনে দোকানে বসে আড্ডা শুরু করলো। দুপুরে লাঞ্চ টাইম পেরিয়ে গেছে। ফারাবি এখন অবধি বাসায় যায়নি। বন্ধুরা কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে গেল। সে দোকানে বসে আছে, বিকেল 4টা বাজে। হঠাৎ করে মোবাইলটা পকেট থেকে বের করলো। সাথে সাথে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো, হায় হায় সর্বনাশ, 102টা ফোন, 5টা আম্মুর আর বাকিগুলো ঈশিতার। 2 মিনিট পরে আবার ফোনটা বাজতে লাগলো। আম্মু ফোন দিয়েছে। ফারাবি ফোনটা রিসিভ করলো। হ্যালো। কোথায়? তুই তাড়াতাড়ি বাসায় আয়। কেন, কি হয়েছে? তুই সারাদিন বাসার বাইরে, আর এদিকে এসিটা কখন থেকে রুমের দরজা বন্ধ করে কান্না করছে। আমি অনেকবার গিয়ে ডেকেছি খাবারের জন্য, কিন্তু দরজাও খুলেই না। তুই তাড়াতাড়ি বাসায় আয়। ফারাবি ফোনটা কেটে দিয়ে বাসার দিকে যেতে লাগলো। বাসায় তার রুমে গিয়ে স্পষ্ট শুনতে পাচ্ছে কান্নার আওয়াজ। সে দরজা একটা ধাক্কা দিয়ে ডাক দিল, কিন্তু কান্না করেই যাচ্ছে, দরজা খোলার নামই নিচ্ছে না। ফারাবি আরো কয়েকটা ধাক্কা দিল এবং ডাক দিল, কিন্তু দরজা খুলছে না। এবার ফারাবি একটু রেগে বলল,
ঠিক আছে, যত পারো কান্না করতে থাকো, দরজা খোলার দরকার নাই, আমি আবার বাহিরে চলে যাই। সাথে সাথে দরজা খুলে দিল এবং ফারাবিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ফারাবির অনেক খারাপ লাগছে, এভাবে কখনো কান্না করতে দেখেনি সে তাকে। তার এরকম করা ঠিক হয়নি। ফারাবি তাকে জড়িয়ে ধরে বলল, আরে কি হয়েছে, এভাবে কান্না করছো কেন? আসলে আমি সরি, ওই সময় আমার মাথা ঠিক ছিল না। এই যে তোমাকে ছুঁয়ে বলছি, তোমার অনুমতি ছাড়া তোমাকে আমি টাচ করব না। আবার একটু কান্নাটা স্টপ করো। সে এক নাগাড়ে কেঁদেই যাচ্ছে আর ভাঙা ভাঙা গলায় বলতে লাগলো, আমি সরি, আমি ইচ্ছে করে এমনটা করিনি। আমি বুঝতে পারিনি এভাবে লেগে যাবে। প্লিজ আমাকে ক্ষমা করে দে। আরে কি বলছো তুমি? আমার তো এরকম কিছু হয়নি। আর তুমি কান্না করতে করতে চোখগুলো লাল করে ফেলেছো, এই সামান্য বিষয় নিয়ে এভাবে কান্না করতে হয়? তুই আমার ফোন ধরিসনি কেন? আমার ফোন ভাইব্রেশন লাগানো ছিল, তাই ধরতে পারিনি। তুমি খেয়েছো? তোকে ছাড়া খেয়েছি কখনো? তুমি না খেয়ে এভাবে কান্না করছো, কেমনটা লাগে বলো তো? চলো খাবে। এ কথা বলে ফারাবি তাকে কোলে তুলে নিল। সে তার হাত দিয়ে ফারাবির গলা জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, কি করছিস খালামণি? দেখবে তো। আম্মু দেখলে দেখুক, আমার বউকে আমি কোলে নিব কার কি। ফারাবি ঈশিতাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নিচতলায় নামছে। এমন সময় আম্মু হুট করে কোথা থেকে যেন এসে পড়লো। ফারাবির সিনিয়র বউ আম্মুকে দেখে তার কোল থেকে নামার জন্য ছটফট শুরু করলো। ফারাবি একটু রাগী লুক নিয়ে তার চোখের দিকে তাকালো। সে সাথে সাথে চুপটি মেরে গেল। আম্মু বলতে লাগলো, কি হয়েছে ঈশিতা? এতক্ষণ রুমে বসে কান্না করছিল, এখন তুই কোলে নিয়ে নিচে নামছিস, কোনো সমস্যা হয়েছে নাকি? তার সিনিয়র বউ আম্মুর কথা শুনে লজ্জায় মুখ লাল করে তার বুকের দিকে মুখ ঘোরালো। ফারাবি থমথমে গলায় বলল, আসলে ঈশিতার অনেকক্ষণ ধরে নাকি কি জন্য পায়ে ব্যথা করছিল, তাইলে নিচে নেমে খাবার খেতে পারিনি। ফারাবির কথা শুনে আম্মু বলতে লাগলো, বোকা মেয়ে, এমন বোকা মেয়ে তো আমি দেখি নাই। পায়ে ব্যথা করলে আমাকে বলবি না? না খেয়ে দরজা বন্ধ করে কান্না করলে পায়ের ব্যথা সেরে যাবে? যা ওকে নিয়ে ওপরে যা, তারপর পায়ের ব্যথার মলম লাগিয়ে দে। আমি তোদের দুজনের জন্যই খাবার নিয়ে আসছি। আমি আমার সিনিয়র বউকে কোলে করে রুমে নিয়ে আসলাম, সে সাথে সাথে আমার কোল থেকে নেমে পড়লো। তারপর বলতে লাগলো, আমি বসি না, খালামণি দেখে ফেলবে। আরে আম্মু দেখেছে তো কি হয়েছে? যা, খালামণির সামনে বুঝি আমার লজ্জা করে নাই? খালামণি এখন কি ভাববে? আরে আমার লজ্জাবতী সিনিয়র বউ, আম্মু কিছু ভাববে না। ছেলে তার ছেলের বউকে করে নিয়েছে, তাতে কি ভাবার আছে? একটা বাড়ি দিয়ে মাথাটা ফাটিয়ে ফেলবো। ও মা, আমি আবার কি করলাম? মাথা ফাটাবে কেন? সিনিয়র বউ বলিস কেন? তুই বউ বলতে পারিস না? আচ্ছা ঠিক আছে, সিনিয়র বউ বলবো না, সিনিয়র শাকচুনি বলবো। কি বললি? না কিছু না। কিছু না মানে তুই সিনিয়র শাকচুন্নি বললি কেন? সরি, মুখ ফসকে বের হয়ে গিয়েছে। মুখ ফসকে বের হয়নি, তুই ইচ্ছাকৃতভাবে বলেছিস। আজকে খাইছি তোরে আমি। আরে কি করছো? ছাড়ো আমাকে। তোমার না পায়ে ব্যথা? কিসের ব্যথা? ও মা, আম্মুকে না বললাম তোমার পায়ে ব্যথা? এখন আম্মু যদি এসে দেখে তুমি ব্যথা নিয়ে তার ছেলের গলা চেপে ধরে আছো, তাহলে আম্মুও বুঝে ফেলবে যে তোমার পায়ে খুব ব্যথা নাই। তোমাকে আমি এমনি এমনি কোলে নিয়েছিলাম। ও হ্যাঁ, তাই তো। এখন চুপচাপ সোফায় বসে পড়ো, আমি তোমার পায়ে মলম লাগিয়ে দেই। মলম লাগাবি কেন? আমার পায়ে তো ব্যথা নেই। আরে আম্মু না বললো তোমার পায়ে মলম লাগিয়ে দেওয়ার জন্য? আচ্ছা ঠিক আছে। ফারাবি তার সিনিয়র বউয়ের পায়ে মলম লাগিয়ে দিচ্ছে। এমন সময় আম্মু খাবার নিয়ে রুমে আসলো। দুজনে হাত মুখ ধুয়ে এসে খাবার খেতে বসলো। কিন্তু তার শাকচুনি নাকি খেতে পারবে না। ফারাবি তো জানে শাকচুনিকে এর জন্য বললো খেতে পারবে না। ফারাবি নিজের হাতে শাকচুনিকে খাইয়ে দিল। শাকচুন্নির ছোট বাচ্চার মতো ভাত চেবানো দেখলে তার যে কি ভালো লাগে তা বলে বোঝাতে পারবে না। খাওয়া দাওয়া শেষ করে ছাদে দুজনে কিছুক্ষণ আড্ডা দিল। তার যাওয়ার আর 2 দিন বাকি আছে, কিছু শপিং করতে হবে। তাই বিকেলে বাসা থেকে বের হলে শপিং করার জন্য। কিন্তু শাকচুনি তার সাথে শপিংয়ে যাবে না। শপিং করতে নাকি ওর ভালো লাগে না। শপিং করে রাতে বাড়ি ফিরল। রাতের খাবার খেয়ে খুব ক্লান্ত লাগছে। রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল। কিছুক্ষণ পরে ফারাবি শাকচুনির রুমে আসলো। এসে দেখলো ফারাবি বিছানায় শুয়ে আছে। তাই জিজ্ঞেস করলো, তোর কি শরীর খারাপ? ফারাবি মাথা ঝাঁকিয়ে দিয়ে না বলল। তার মাথা ঝাঁকি দেখে রেগে বলল, মুখে কি কোনো কিছু ঢুকেছে নাকি ইঁদুর বিড়াল টিড়াল? মুখে বলা যায় না? ফারাবি তার কোনো কথার উত্তরই দিল না। বালিশের নিচ থেকে মোবাইলটা বের করে টিপতে লাগলো। সে রাগ করে ফারাবির পাশেই শুয়ে পড়ল। ফারাবি মোবাইল টিপছে আর চোখে তার দিকে তাকাচ্ছে। সে এপাশ ওপাশ করছে, কি যেন বলবে মনে হয়, কিন্তু তার এই অবস্থা থেকে রাগে কিছু বলতেই পারছে না। ফারাবি দিব্যি মোবাইল টিপে যাচ্ছে।
সে অনেকক্ষণ নড়াচড়া করে তার কাছে ঘেঁষতে লাগলো। তারপরও ফারাবি এক নাগাড়ে মোবাইল টিপে যাচ্ছে। সে এবার চুপ থাকতে পারলো না, বলতে শুরু করলো, কি আছে মোবাইলে? এভাবে মোবাইল টিপছো, ওখানে গিয়ে যদি এভাবে মোবাইল টিপো তাহলে লেখাপড়া তো কারে উঠবে? ফারাবি তার কোনো কথার উত্তর দিচ্ছে না। সে এবার তার বুকে চলে আসলো এবং তার হাত থেকে মোবাইলটা ছো মেরে নিয়ে নিল। কি করছো? আমার উপরে আসলা কেন? ওপারে আসলাম মানে? দুপুরে আমি তোমাকে কথা দিয়েছি তোমার অনুমতি ছাড়া তোমাকে টাচ করব না। তুমি আমাকে কথা দিয়েছো টাচ করবা না, কিন্তু আমি তো কথা দিইনি। আমি আমার স্বামীর উপরে আসবো না। আসবো তো তাতে তোমার কি? হ্যাঁ, মানে তুমি আমার উপরে আসবা আর আমার কিছু না? না তোমার কিছু না। দুপুরের জন্য এখনো মার উপর রাগ করে আছো? আচ্ছা ঠিক আছে, দুপুরের জন্য আমি সরি। আমি ইচ্ছে করে এমনটা করিনি, খুব লেগেছিল না। ফারাবি কোনো কথা বলল না। কি হলো, কথা বলবা না? আচ্ছা ঠিক আছে, আমি আদর করে দিচ্ছি। এ কথা বলে ফারাবির কপালে কয়েকটা চুমু দিল, তারপর বলল, এখন ঠিক আছে তো? এখন তো রাগ কমেছে নিশ্চয়ই? না, এখনো রাগ কমেনি। কি বলো তুমি? এখনো রাগ কমেনি? তাহলে কি করলে রাগ কমবে তোমার? এক কাজ করো, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, তাহলে তোমার রাগ কমে যাবে। কি হলো, ধরো না কেন? না, ধরবো না। না ধরলে দুপুরে যে জায়গায় ব্যথা পেয়েছো সেই জায়গায় দিব একটা। কি দিবা? বাঁশ দিয়া বাড়ি। কি? না কিছু না। কিছু মানে তুমি যে বললা বাঁশ দিয়ে বাড়ি দিবা? না বাবু, আমি বাঁশ দিয়ে বাড়ির কথা বলি নাই, আমি চুমুর কথা বলছি। এই যে আর একটা চুমু দিচ্ছি, এবার তো জড়িয়ে ধরো প্লিজ। ফারাবি কিছু না বলে পাগলিটাকে জড়িয়ে ধরলো। সে তার বুকে মাথা দিয়ে শুয়ে পড়লো। হঠাৎ করে লক্ষ্য করলো সে ঘুমাচ্ছে না, নড়াচড়া করছে আর বারবার তার বুক থেকে মাথা তুলে তাকে দেখছে। আগে তো এরকম করেনি। তার বুকে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে ফারাবিকে বলতে লাগলো, এই কি? এই কি? এই একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি না, হ্যাঁ বলো। আমি না, কি তুমি না? আমি না, আরে কি আমি না আমি শুরু করছো? আমি মুখে বলতে পারবো না, কানে কানে বলবো। আচ্ছা ঠিক আছে বলো। ফারাবি সিনিয়র বউ কানে কানে যে কথা বললো তা শুনে তার চোখ চড়া গাছ হয়ে গেছে। সে নাকি তার আদর পেতে চায়, তার ভালোবাসা পেতে চায়, তার স্পর্শ চায়। কিন্তু মাগার বেবি টেবির প্ল্যান করা যাবে না। সমস্যা নাই, ফারাবি তো এই সুযোগেরই অপেক্ষায় ছিল। সে ফারাবির কানে কানে এই কথা বলে লজ্জায় তার বুকে মুখ লুকালো। ফারাবি তার মাথাটা তার বুক থেকে তুললো, তারপর তার দিকে তাকালো। সে চোখ বন্ধ করে আছে, আর ফারাবি এই সুযোগে তার ঠোঁট তার ঠোঁটের কাছে কাছে নিতে লাগলো। তার শ্বাস প্রশ্বাস তার মুখের উপরে পড়ছে, তার বুক দ্রুত ওঠানামা করছে। ফারাবি বুঝতে পারছে একসময় তার ঠোঁটের সাথে তার ঠোঁট এক হয়ে যায়। সে নিজেকে সামলাতে পারছে না। ফারাবির প্রতিটা ছোঁয়ায় সে কেঁপে উঠছে। একসময় দুজন দুজনের মাঝে হারিয়ে যেতে লাগলো। দুটো দিন খুব ভালোভাবে কেটেছে। এই দুটা দিন হিসাব করলে জীবনের সবচেয়ে আনন্দময় দিন ধরা যেতে পারে। আজকের বিকাল 5টা বাজে ফারাবির ফ্লাইটে। যত সময় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলো। ফারাবির খুব খারাপ লাগছে। বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে এত দূরে চলে যাচ্ছে, ভাবতে কেমন যেন একটা কষ্ট লাগছে। বন্ধু বান্ধবের সাথে কত আড্ডা টাড্ডা দিত, হাসির রং তামাশে খেলাধুলায় জীবনটাকে মাতিয়ে তুলেছিল। আর হয়তো সেই সোনালি দিনগুলো জীবনে ফিরে আসবে না। শুধু ইচ্ছা করলেও সব বন্ধু বান্ধব এক হয়ে আর আড্ডা দিতে পারবে না, কারণ ততদিনে হয়তো সবাই যার যার কর্মজীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। গাড়িতে বসে আছে ফারাবি। গাড়ির ভেতরে কারো মুখের দিকে তাকাতে পারছে না। সবার মুখ কালো হয়ে আছে। হয়তো আপনজন দূরে চলে গেলে যে একটা কষ্ট বুকে জমা হয়, সেই কষ্ট থেকে আপনা আপনি মুখ কালো হয়ে যায়। গাড়ি এয়ারপোর্টে গিয়ে পৌঁছালো। এখন সবাই থেকে বিদায় নিয়ে ভেতরে ঢোকার পাল। মা বাবার সামনে গিয়ে দাঁড়ালো ফারাবি। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। মা বাবাকে স্পষ্ট দেখতে পাচ্ছে না। বিদায়টা এত কষ্টের হয় কেন? মা বাবার সামনে দাঁড়াতে টপ টপ করে চোখ থেকে পানি পড়তে লাগলো। তার মা তাকে জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে দিল, সাথে বাবাও। ফারাবিও তাদেরকে জড়িয়ে ধরে কেঁদে দিল। ঈশিতার দিকে তাকিয়ে দেখলো বারবার ওড়না দিয়ে মুখ মুছছে, চোখ দুটো লাল হয়ে আছে। মামা এসে আব্বু আম্মুকে বলতে লাগলো, ওকে জড়িয়ে ধরে যদি এভাবে কান্না করতে থাকো তাহলে ও যাবে কিভাবে? ফ্লাইট মিস করবে তো। আব্বু আম্মু নিজেদের সামলে নিল। তারপর আম্মু ফারাবির কপালে চুমু দিয়ে বলতে লাগলো, বাবা সাবধানে থাকবি, ঠিক মতো খাওয়া দাওয়া করবি, বেশি রাত জাগবি না। তোর তো আবার রাত জাগার অভ্যাসও আছে। ঠিক মতো পড়ালেখা করবি, কারোর সাথে ঝগড়া বিবাদ করবি না।
খারাপ মানুষদের থেকে দূরে থাকবি, খারাপ কোনো জিনিস খাবি না, সময় পেলে আমাকে ফোন দিবি। আরও নানা উপদেশ দিতে লাগলো। হঠাৎ করে বলতে লাগলো, ওই দেখ ঈশিতা মেয়েটা কিভাবে কান্না করছে, যা মেয়েটাকে কিছু বলে আয়। ফারাবি আস্তে আস্তে তার শাকচুন্নির কাছে গিয়ে দাঁড়ালো। সাথে সাথে শাকচুন্নি তাকে জড়িয়ে ধরলো, ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিল। ফারাবি তাকে জড়িয়ে ধরে বলল, আরে পাগলি, এভাবে কাঁদলে আমি যাব কিভাবে? আমার যে ফ্লাইটের টাইম হয়ে গেছে, যাবার সময় এভাবে কাঁদলে আমি যেতে পারবো? কিন্তু ফারাবির শাকচুন্নি আর কোনো কথাই শুনছে না, কেঁদেই চলেছে। আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে সে তার সামনে গিয়ে দাঁড়ালো। সাথে সাথে তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। সে তাকে কি বলে সান্ত্বনা দেবে ভাষাই খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ পরে ফারাবি তার মুখটা তার বুক থেকে তুলে তার চোখের পানি মুছে দিয়ে বলল, যেভাবে কান্না করছো মনে হচ্ছে আমি তোমাকে ছেড়ে আজীবনের জন্য চলে যাচ্ছি। এভাবে কান্না করলে আমি যেতে পারবো? আমি তোমার সেই মিষ্টি হাসি মাখা মুখটা দেখে যেতে চাই। কি দিবা না সেই হাসি মাখা মুখে বিদায়? ফারাবির কথা শুনে মাথা ঝাঁকি দিয়ে বলল, হ্যাঁ দিব। তাহলে চোখের পানি মুছো আর তাকাও আমার দিকে। ফারাবি তার কাঁধের উপর দু হাত দিয়ে বলল, একদম টেনশন করবা না আমাকে নিয়ে। আমি তোমাকে প্রতি মিনিটে ফোন দিব। ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবে, হ্যাঁ? আর আব্বু আম্মুর খেয়াল রেখো। বাসা থেকে ভার্সিটি ছাড়া বাইরে যাওয়ার দরকার নাই। এখন তুমি কোনো মেয়ে না, কারো স্ত্রী, কারো বাড়ির বউ। সাবধানে চলাফেরা করবা। যদি পারো যে বোরকাটা পরে আমার সাথে বাজারে গিয়েছিলা সেই বোরকাটা পরে বাহিরে বের হবা। কেউ যেন আমার রেখে যাওয়া আমানতের দিকে নজর দিতে না পারে। কি হলো, কথা বলো না কেন? তুমি যেভাবে বলবা আমি সেভাবেই চলবো। কেউ তোমার আমানতের দিকে নজর দিতে পারবে না। ফারাবি তার সিনিয়র বউয়ের কপালে একটা চুমু দিয়ে বলল, তাহলে এখন একটু হাসো, আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। ঈশিতা একটু মুচকি হাসি দিল, কিন্তু সেই হাসিতে কোনো প্রাণ নেই। আসলে প্রিয় এবং কাছের মানুষ যদি দূরে কোথাও চলে যায়, সেই কাছের মানুষকে বিদায় দেওয়াটা যে কতটা কষ্টকর মুহূর্ত শুধু তারাই অনুভব করতে পারবে যারা কাছের এবং প্রিয় মানুষকে দূরে কোথাও যাবার সময় বিদায় দিয়েছে। ফারাবি বলল, তাহলে আসি। এই কথা বলার সাথে সাথে ঈশিতা ফারাবির বুকে ঝাঁপিয়ে পড়লো আর বলতে লাগলো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। পাগলি মেয়ে, আমি তো আজীবনের জন্য চলে যাচ্ছি না, মাত্র তো কয়েকটা বছর, তারপরে তো আবার তোমার কাছে ফিরে আসব। এভাবে কান্না করলে আমি তো যেতে পারবো না। প্রিয় মানুষগুলোকে হাসি মুখে বিদায় দিতে হয়। ঈশিতা একটু স্বাভাবিক হয়ে নাক টানতে টানতে বলতে লাগলো, যেভাবে যাচ্ছ সেইভাবে ফিরে আসবা। হ্যাঁ, আসবে। আর ওই জায়গায় কিন্তু অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে, দেখতে সেম বান্দরের মতো। ওদের সুন্দরের লোভে পড়বা না। ওই লাল চামড়ার মেয়েদের থেকে 100 হাত দূরে থাকবা। কি হলো, আমি কি বলছি বুঝতে পারছো নি? হ্যাঁ, বুঝতে পারছি। আর ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবা, শরীরের যত্ন নিবা। ওই জায়গায় একদম অগোছালো ছেলেদের মতো থাকবে না। বাইরে ঘোরাঘুরির দরকার নাই। ভার্সিটি টু হোস্টেল, হোস্টেল টু ভার্সিটি, এর বাইরে কোনো জায়গায় যাবা না। মন দিয়ে পড়বা। মোবাইলে খারাপ কোনো ভিডিও দেখতে পারবা না, বলে দিলাম। প্রতিদিন আমার সাথে মোবাইলে কথা বলতে হবে, না হলে কিন্তু আমি না খেয়ে থাকবো। আর ওই জায়গায় যদি উল্টো পাল্টা কিছু করো তাহলে কিন্তু আমাকে হারাবে। তোমাকে হারাবো মানে? আমি স্টেট মারা। কথাটা শেষ করতেই দেয়নি, তার আগেই তার মুখে হাত চেপে ধরে বলল, চুপ, একদম কথা বলো না। তুমি যেভাবে বলবা সেভাবেই ওই জায়গায় চলবো। তুমি একদম আমাকে নিয়ে টেনশন করবা না। আমি তোমারই আছি, তোমারই থাকবো। বুঝতে পেরেছো? ঈশিতা মাথা ঝাঁকি দিয়ে বলল, হ্যাঁ। এখন তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, যাই বলি না, বলো আসি। আচ্ছা, আসি তাহলে। সবার কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের ভেতরে ঢুকবে ফারাবি। এয়ারপোর্টের টার্মিনালের বাইরে শেষ কদমটা রাখার আগে পেছনে একবার ঘুরে দাঁড়ালো। দেখলো আব্বু আম্মু নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। আম্মু চোখের জল মোছার ব্যর্থ চেষ্টা করছে, কিন্তু পারছে না। কোনো বাবা মা প্রিয় সন্তানকে দূরে কোথাও পাঠানোর সময় স্বাভাবিক থাকতে পারে না। সে ঈশিতার দিকে একবার তাকালো। সে চাতক পাখির নয়ন জোড়ার মতো তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ফারাবির যাবার পথের দিকে তাকিয়ে আছে। ফারাবি খেয়াল করে দেখলো তার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। চোখের কোণে কয়েক ফোঁটা নোনা জল এসে জড়ো হয়েছে। আর পেছনে না তাকিয়ে সোজা ভেতরে চলে গেল। বিমান লন্ডনের উদ্দেশ্যে ওড়াল দেওয়ার কিছু মুহূর্ত আগে বড় একটা নিঃশ্বাস নিয়ে তার সোনার দেশের মাটির ঘ্রাণ নিল। আব্বু আম্মুর আর ঈশিতার বলা কথাগুলো মনের গোপন সিন্দুক কোঠায় জমা করে রাখলো, যেন সেখান থেকে বের করে তা অক্ষরে অক্ষরে পালন করতে পারে। চলে আসলো সেই জীবন স্বপ্ন পূরণের ভার্সিটিতে।
দুদিন হোস্টেলে থাকলো। দুদিন অনেক জায়গায় ঘোরা হয়ে গিয়েছে। ঈশিতা ঠিকই বলেছে, এখানকার মেয়েরা অনেক সুন্দর, কিন্তু তাদের দেশের মেয়েদের চেয়ে না। এদের হাসি কেমন ছিল, এদের চোখ নারকেলের ভেতরে আবরণের মতো, নাকগুলো লম্বা, কেমন যে বিশ্রী বিশ্রী লাগে। শুধু চামড়ার সাদা হলে সুন্দরী হওয়া যায় না, কালো হোক আর ফর্সা হোক। আর হাসি সুন্দর থাকতে হবে, আর চোখে মায়া থাকতে হবে, যে চোখে দিকে তাকালে সেই চোখের অতল সাগরে যে কোনো ব্যক্তি সেকেন্ডের ভেতর নিজেকে ভাসাতে পারবে। আর কণ্ঠস্বর একদম মিশ্রণ হতে হবে। এগুলো যার মধ্যে থাকবে, হোক সে কালো কুচকুচে, সে যে কোনো চামড়ার সুন্দরীকে এই হার মানাবে। আর এগুলো শুধু বাংলা নারীদের মধ্যেই আছে। তারপর থেকে নিয়মিত ক্লাস করতে শুরু করলো ফারাবি। নতুন পরিবেশে, নতুন জায়গা, নতুন ভার্সিটি। কিছুদিনের ভেতর বন্ধু বান্ধব হয়ে গেছে, শিক্ষক শিক্ষিকাদের সাথে পরিচয় হয়ে গেছে। চলতে শুরু করলো তার স্বপ্ন পূরণ বাস্তবায়ন করার পথে। সময় পেলে আব্বু আম্মু আর ঈশিতার সাথে কথা বলে ফারাবি। কথা বলার পর কোনো কিছুই ভাল লাগে না। আব্বু আম্মু আর ঈশিতার চেহারা চোখের সামনে ভেসে ওঠে। মিস করে বন্ধুদের আড্ডার মজা। ফারাবি জানে যতদিন থাকবে এই দূরদেশে, ততদিন থাকবে প্রিয় মানুষদের সাথে কাটানো সময়গুলো তার স্মৃতির ফ্রেমে। দিন চলতে লাগলো, এক এক করে 4টা বছর চলে গেল। বিবিএ ফাইনাল এক্সাম দিয়েছে ফারাবি। 15 দিন পরে রেজাল্ট জানাবে। ফারাবি উপস্থিত হলো রেজাল্টের দিন ভার্সিটিতে। বছরের 10 জন সেরা ছাত্রের ভেতর ফারাবি 3 নম্বর হয়েছে। বিদায় অনুষ্ঠানে ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী তাকে বছরের সেরা ছাত্র পুরস্কার তুলে দিলেন এবং তার হাতে সরকারি সিলমোহর দিয়ে বিবিএ ডিগ্রিধারী সার্টিফিকেট তুলে দিলেন। আজ ফারাবি অনেক খুশি, তার স্বপ্ন পূরণ করতে পেরেছে। ইচ্ছে করলে এখন এই মুহূর্তে দেশে যেতে পারবে, কিন্তু না, আরো কয়েকটা দিন সুন্দর এই শহর লন্ডনকে দেখতে চায় সে। একটা দিন ঘুরে ঘুরে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় দেখলো, কিন্তু না, কিছু ভালো লাগছে না। মন শুধু ছটফট করছে আব্বু আম্মু আর ঈশিতাকে দেখার জন্য। রাতের টিকিট কেটে আব্বু আম্মুকে ফোন দিয়ে বলল 15 দিন পর দেশে আসছে। এ কথা শুনে আব্বু আম্মু যে কতটা খুশি হয়েছে তা ফারাবি মন দিয়ে অনুভব করতে পারছে। ঈশিতাকে ফোন দিয়ে জানালো। ঈশিতা তো বিশ্বাসই করতে পারছে না ফারাবি আগামীকালের জন্য টিকিট কেটেছে। তা কেউ জানে না, সবাইকে সারপ্রাইজ দেবে সে। আর হ্যাঁ, এই 4 বছরে অনেকটা পরিবর্তন হয়েছে। ঈশিতা অনার্স মাস্টার্স কমপ্লিট করে মামার অফিসে চাকরি করছে। ফারাবি অনেকবার বলছে চাকরি করার দরকার নেই, কিন্তু ঈশিতা বলে, লেখাপড়া করেছি কেন, তুমি আসলে চাকরি ছেড়ে দেব, বন্ধু বান্ধব অনেকে চাকরি করছে। এর পরের দিন ভোর 6টায় বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিল। বাড়ির গেটের কাছে এসে দেখলো ভোর দুপুরবেলা দারোয়ান চাচা ঘুমাচ্ছে। চাচাকে ডাক দিল ফারাবি। চাচা ঘুম থেকে উঠে বলল, কে তুমি? চাচা, আমাকে চিনতে পারছো না? আমি ফারাবি। তুমি ফারাবি? তুমি তো অনেক সুন্দর এবং স্মার্ট হয়ে গিয়েছো। ফারাবি চাচার কথা শুনে হাসতে লাগলো। গেট দিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকছে সে। দেখলো আম্মু মোটরের পাইপ দিয়ে ফুল গাছে পানি দিচ্ছে। পেছন থেকে মার চোখে হাত জোড়া রাখলো। সাথে সাথে আম্মু তার হাত দিয়ে ফারাবির হাত জোড়া চেপে ধরলো আর বলতে লাগলো, কে এভাবে আমার চোখ ধরেছে? আমার ফারাবি ছাড়া তো কেউ এইভাবে চোখ ধরে না। কে তুমি? ফারাবি মার চোখ জোড়া ছেড়ে মাকে কোলে তুলে নিল। আম্মু সাথে সাথে ঘুরে ফারাবিকে দেখে কান্না করে দিল। ফারাবি তুই? আমি তো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ আম্মু, আমি তোমার ফারাবি। সাথে সাথে আম্মু ফারাবিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল আর বলতে লাগলো, কেন যে আমার মন বলছিল তুই আসবি। তুই না বলেছিলি আরো 15 দিন পর আসবি? তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য ওই দিন মিথ্যা কথা বলেছিলাম। এখন এভাবে কান্না করো না, আমি তো আর তোমাদেরকে ছেড়ে কখনো যাব না। আব্বু কোথায়? তোর আব্বু অফিসে। তোর আব্বুকে এক্ষুনি ফোন দিয়ে জানাচ্ছি। চল বাসার ভেতরে। বাসার ভেতরে গেল, ব্যাগ টেক রেখে সোফায় বসলো। আম্মু আব্বুকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে। আম্মু তাড়াতাড়ি শরবত এনে দিল। 4 বছর পর মায়ের হাতে কোনো খাবার খাচ্ছে। শরবতটা শেষ করে এদিক ওদিক তাকিয়ে একজোড়া চোখ খুঁজছে। আম্মু ফারাবি কাকে খুঁজছে তা মানের বুঝে ফেলেছে। ঈশিতাকে খুঁজছিস? ঈশিতা সকালে ওদের বাড়িতে গিয়েছে, বললো আজকে অফিসে নাই, বিকালে চলে আসবে। তুই যে তোর রুমে রেস্ট কর, আমি ঈশিতাকে ফোন দিয়ে বলছি। না আম্মু, তুমি আগে ফোন দিবা না, আমি ওদের বাসায় গিয়ে ওকে সারপ্রাইজ দেব। আচ্ছা ঠিক আছে, তুই এখন গিয়ে একটু রেস্ট কর, তারপর ওদের বাড়িতে যাবি। ফারাবি তার রুমে এসে দেখলো রুম খুবই পরিপাটি এবং খুব সুন্দর করে গোছানো। তার বইপত্র কাপড় চোপড় খুব যত্ন করে রাখা। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানায় গাইলে দিতেই 2 চোখের ক্লান্তির ঘুমে এসে জড়ো হয়েছে। দুপুরে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখলো আব্বু দাঁড়িয়ে আছে। ফারাবি আব্বুকে সালাম করলো। আব্বু তাকে জড়িয়ে ধরলো। ঈশিতাকে এখনো দেখেনি।
দুপুরের মায়ের হাতে রান্না করা খাবার খুব তৃপ্তি সহ পেট ভরে খেলো। দুপুর পেরিয়ে বিকেলের মধুর লগ্ন সময়ে ফারাবি ঈশিতাদের দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপতে লাগলো আর যন্ত্রণাদায়ক অপেক্ষা করতে লাগলো কখন দরজা খুলবে। 1 মিনিট পরে খালামণি এসে দরজা খুলে দিল। হঠাৎ করে ফারাবিকে দেখে খালামণি চমকে উঠল, যেন বিদ্যুতের শক খেয়েছে। ফারাবি তুই? ফারাবি খালামণিকে সালাম করলো। তুই না বললি 15 দিন পর আসবি? হ্যাঁ বলছিলাম, কিন্তু তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে চলে আসছি। হঠাৎ করে লক্ষ্য করে দেখলো ড্রয়িং রুমের এক সাইডে কয়েক জোড়া ছেলেদের জুতা রাখা। ফারাবি খালামণিকে জিজ্ঞেস করলো, বাসার ভিতরে ছেলেদের জুতো কেন? খালামণি বলল, এগুলো সাকিবের জুতা। সাকিব? কোন সাকিব? সাকিবের জুতা এখানে কেন? আরে তোর মামাতো ভাই সাকিবের জুতা। সাকিব এখানেই থাকে, ওদের অফিস এখান থেকে কাছে, তাই যাতায়াতের সুবিধার জন্য এখানেই থাকে গত 2 মাস ধরে। আর ঈশিতা তো সাকিবদের অফিসেই চাকরি করে। কই, ঈশিতা তো আমাকে কথা বলে নাই যে সাকিব ভাইদের অফিসে চাকরি করে। হয়তো তোকে বলতে মনে নাই। এখন আপনাদেরকে সাকিবের কথা একটু বলি। সাকিব ফারাবির বড় মামার ছেলে, আর তার চেয়ে 1.5 বছরের বড়। মাস্টার্স কমপ্লিট করে তাদের অফিসে দেখাশোনা করছে। আচ্ছা বাদ দে, তুই ঈশিতাকে না জানিয়ে হঠাৎ করে চলে আসলি, আমি তো বিশ্বাস করতেই পারছি না। ঈশিতা জানলে কতটা খুশি হবে তুই জানিস? তোর আসার 15 দিন বাকি আছে। সেই কথা শুনে মেয়েটা যে খুশি হয়েছিল, আমার কান তো একেবারে ছালাপালা করে ফেলেছে। সারাক্ষণ খালি আমাকে বলে, আম্মু ফারাবি আসার আর 15 দিন বাকি আছে। ফারাবি আগে ফারাবি থাকবে তো নাকি পরিবর্তন হয়ে যাবে? ও মনে হয় বিদেশে থেকে অনেক সুন্দর হয়ে আসবে, আমি ওকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আনবো, আরও নানান কথা। তুই দাঁড়া, আমি এখনই ঈশিতাকে ফোন দিয়ে বলছি। ঈশিতা কোথায় গিয়েছে? ঈশিতা সাকিবের সাথে একটু মার্কেটে গিয়েছে, এখনই চলে আসবে। না, তোমার ফোন দেওয়ার দরকার নাই, তাহলে সারপ্রাইজ দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ফোন দিব না। তুই ঈশিতার রুমে গিয়ে বস, ঈশিতা আসলে এমনভাবে বলবো ও চমকিয়ে উঠবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। ঈশিতা আসলে বলবা যে একটা নীল শাড়ি পরে ওর রুমে আসতে। আচ্ছা আচ্ছা বলবো, এমনভাবে বলবো না, না চমকিয়ে পারবে না। ফারাবি ঈশিতার রুমে চলে গেল। ওর রুমটা খুব গোছানো। ওর টেবিলে উপর 2টো ছবি রাখা, দুটোই ছবি ফারাবির। দেওয়ালে ফারাবি আর ঈশিতার বড় ফ্রেমের ছবি লাগানো। ঈশিতাকে ছবিটার মধ্যে খুব সুন্দর লাগছে। অনেকক্ষণ হয়ে গেল, ঈশিতার আসার কোনো খবর নেই। ফারাবি যেন আর ধৈর্য রাখতে পারছে না, কখন দেখা হবে ফারাবির ঈশিতার সাথে। ঘড়ির কাঁটা যেন এক জায়গায় থমকে দাঁড়িয়ে আছে, সময় যেন চলতেই চাচ্ছে না। এ অপেক্ষার জন্য একটু ছটফট অনুভূতির অপেক্ষা হয়ে দাঁড়িয়ে আছে। 10 মিনিট পরে খালামণি 1 কাপ তার পছন্দের জ্যামলি কফি এনে দিল। কফির মগটা হাতে নিয়ে দোতলা বারান্দায় গিয়ে দাঁড়ালো ফারাবি। শেষ বিকেলের লাল রক্তিম সূর্য অস্ত যায় যায় অবস্থা। হালকা শো শো শব্দ করা প্রবল বাতাস, সীমাহীন নীল আকাশ, দল বেঁধে শূন্য আকাশে ভেসে বেড়ানো পাখির কিচিমিচি, ব্যস্ত শহরের কোলাহলময় মানুষগুলো যার যার নীড়ে ফিরে যাওয়ার জন্য ছোটাছুটি করছে। আর ফারাবি উদাসীন হয়ে বহমান অপেক্ষায় দাঁড়িয়ে আছে তার সিনিয়র বয়সীকে দেখবে বলে। 4 বছর 9 দিন 11 ঘন্টা পর যখন তার সাথে দেখা হবে, তখন এর সিচুয়েশন কেমন হবে, কতটুকু আবেগ এসে জমা হবে, সে কথা ভাবতে মনের ভেতর একটা অন্যরকম ভালো লাগা কাজ করতে লাগলো। হঠাৎ করে সে নিচে খেয়াল করে দেখলো সাকিব মোটরসাইকেল খুব স্পিডে এনে গেটের সামনে থামালো, আর তার পেছনে একটা মেয়ে বসা ছিল। মেয়েটা তাল সামলাতে না পেরে সাকিবের সাথে লেপটে গেল। হাসতে হাসতে মেয়েটা গাড়ি থেকে নামলো। ফারাবি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। হঠাৎ করে মেয়েটার দিকে খেয়াল করে দেখলো এ তো ফারাবি ঈশিতা। তার বুক ধুপ করে উঠলো, বুকের কোনো এক গোপন জায়গা চিনচিনে ব্যথা অনুভব করতে লাগলো। সারপ্রাইজ দিতে এসে আবার নি সেই সারপ্রাইজ হয়ে যায়, কে জানে, হতেও তো পারে। আর সাকিব হেসে হেসে বাসার ভেতর ঢুকছে, আর সে হাসির জন্য ফারাবির বুকে ধারালো ছুরির মতো বিচ্ছে। এসে কি দেখছে, ঈশিতা এরকম টাইট ফিটিং বোরকা পরে সাকিবের সাথে মার্কেটে গিয়েছিল? ফারাবির ভাবতেও পারছে না। 4 বছর পরে এসে তার ঈশিতাকে এই রূপে দেখবে ফারাবির ঘেন্না হচ্ছে। তার মানে ঈশিতা তার দূরে থাকার সুবাদে অফিসের নাম করে এরকম অশ্লীল কাপড় পরে মার্কেট করে ঘুরে বেড়াচ্ছে, আরেকজনকে নিয়ে, তাও ফারাবির অগোচরে। আর তাকে ভুলভাল বুঝিয়েছে সে সর্বদা পর্দা করে চলে। ফারাবি দোতলা বারান্দা থেকে ঈশিতার রুমে চলে আসে। তারপর ঈশিতার রুমের জানালার গ্লাস দিয়ে তাকিয়ে আছে ড্রয়িং রুমে।
ঈশিতা আর সাকিব কি করে, এরা দুজন বাসার ভেতরে ঢোকার সাথে সাথে খালামণি বলতে শুরু করলো, এতক্ষণে আসলি? আমি এখন থেকে তোদের জন্য ওয়েট করছি। ঈশিতা বলতে লাগলো, আর বলো না আম্মু, ও আমাকে সারাটা রাস্তা জ্বালিয়ে মেরেছে। আর দেখো আমাকে কি কাপড় পছন্দ করে দিয়েছে, এরকম কাপড় কেউ পরে? সাকিব বলতে লাগলো, দেখো ফুপি, ওর কাপড়গুলো খুব সুন্দর না? ওকে কিন্তু খুব মানাবে। ও সারা রাস্তা উল্টো আমাকে জ্বালিয়েছে, মেরেছে। ওর কাপড়গুলো নাকি সুন্দর না। কত সুন্দর। আর তুই যে শার্ট প্যান্টগুলি আমাকে পছন্দ করে দিয়েছিস সেগুলো তো একেবারে ডাস্টবিন। মোটেও না, আমি যেগুলো তোকে পছন্দ করে দিয়েছি সেগুলো তুই পরলে তোকে অনেক সুন্দর লাগবে। শার্ট প্যান্টটা ট্রাই কোট পরলে আমাকে এমনি হ্যান্ডসাম লাগে, তোর এই শার্ট প্যান্ট পরলে আমাকে ফকিরের মতো লাগবে। ওরা দুজনের কথা শুনে মনে হচ্ছে ওরা প্রকৃতপক্ষে স্বামী স্ত্রী, আর ফারাবি তৃতীয় পক্ষ ভিলেন হয়ে তাদের মধ্যে এসে পড়েছে। এই তোরা থাম। ঈশিতা, ফারাবির কোন শাড়ি পছন্দ রে? কেন? না এমনি। নীল আর আকাশি কেন বলতো? না এমনি, তুই এক কাজ কর, একটা নীল বা আকাশি শাড়ি পরে তোর রুমে যা। আমার রুমে ফারাবের পছন্দের নীল বা আকাশি শাড়ি পরে যেতে হবে কেন? তুই তোর রুমে গেলেই দেখতে পারবি। আরে আজিব তো, আমার রুমে গেলে কি দেখতে পাবো? এত কথা বলছিস কেন তুই? একটা শাড়ি পরে রুমে গিয়ে দেখ না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ঈশিতা রুমে গিয়ে একটা আকাশি কালারের শাড়ি পরতে লাগলো, আর দুনিয়ার কৌতূহল এসে ওর মাথায় জমা হতে লাগলো। আছে আমার রুমে, যে কারণে আম্মু বলল ফারাবের পছন্দের শাড়ি পরতে। আর আমিও বা কেন ফারাবের পছন্দের শাড়ি পরছি কিছুই বুঝতে পারছি না। ঈশিতা শাড়ি পরা শেষ হলে সাকিব গিয়ে ঈশিতার রুমে ঢোকে। তুই এখানে আসলি কেন? এমনি দেখতে আসলাম শাড়ি পরলে তোকে কেমন লাগে। তোর দেখতে হবে না, তুই যা এখান থেকে। বাহ, তোকে তো আকাশি কালার শাড়িতে খুব সুন্দর লাগছে। দেখতে হবে না কার পছন্দের, এই শাড়িটা ফারাবির পছন্দের। ও নিজে আমাকে কিনে দিয়েছিল আর বলেছিল এই শাড়িতে নাকি আমাকে খুব মানাবে আর অনেক সুন্দর লাগবে, তাই শাড়িটা তুলে রেখেছিলাম। ফারাবি যেদিন আসবে ওই দিন ওর সামনে এই শাড়িটা পরে দাঁড়াবো, ওকে চমকিয়ে দিব আর বলবো, দেখ তোমার দেওয়া শাড়িটা আজও আমি যত্ন সহকারে তুলে রেখেছি তোমার সামনে পরবো বলে, তোমার মুখ থেকে একবার আমার প্রশংসা শুনবো বলে। বাহ বাহ, দারুণ তো। আমার দেওয়া পছন্দের শাড়ি পরলে বুঝি তোকে সুন্দর লাগবে না? তোর আবার পছন্দ? এভাবে হাসছিস কেন? আমার দেওয়া শাড়ি পরলে তোকে আরো সুন্দর লাগবে। তোর দেওয়া শাড়ি আমার পরারও দরকার নাই আর সুন্দর লাগারও দরকার নাই। তোর বউকে তোর পছন্দের শাড়ি দিস, সর সামনে থেকে। আরে কোথায় যাচ্ছিস, দাঁড়া না। এ কথা বলে সাকিব ঈশিতার হাত ধরে ফেললো। তুই আমার হাত ধরছিস কেন? আমার হাত ছাড়। আচ্ছা ছাড়বো, আগে তো সাথে কয়েকটা ছবি তুলি। তোকে শাড়িতে যে সুন্দর লাগছে না, আমি তো চোখ সরাতে পারছি না। চোখ নিচে নামিয়ে রাখ, আমার দিকে ভুলেও তাকাবি না। আমি আরেকজনের রেখে যাওয়া সম্পদ, সে সম্পদের দিকে কেউ কুনজরে তাকাবে তা আমি হতে দিব না। আর আমি তো তোর দিকে কোনো নজরে তাকাই না, ভালোবাসার নজরে তাকাই। ভালোবাসার নজরে তাকাস মানে? ভুলেও এই কথা মুখে আনবি না। কোনো নজরেই আমার দিকে তাকাতে পারবি না, ব্যাস। আচ্ছা ঠিক আছে, তাকাবো না। এখন চল একটা ছবি তুলি। আচ্ছা ঠিক আছে, তুল। সাকিব ঈশিতার গার সাথে গা ঘেঁষে ছবি তুলতে লাগলো। এমন সময় ওরা কি করে দেখার জন্য একটু সামনে গেল ফারাবি। যখন সে দেখলো ঈশিতার গার সাথে গা ঘেঁষে সাকিব ছবি তুলছে, তখন তার বুঝতে বাকি রইল না ঈশিতার সাথে সাকিবের কিছু একটা চলছে। বুকের ভেতর জমে থাকা 4 বছরের ভালোবাসাটা যেন সেকেন্ডের ভেতরে ঘৃণায় পরিণত হলো। রাগে তার সমস্ত শরীর কাঁপতে লাগলো। ইচ্ছে করছে এখন গিয়ে ঈশিতার গালে কয়েকটা থাপ্পড় দেয়। স্বামী দূরে রেখে আরেকজনের সাথে গা ঘেঁষে ছবি তুলে, কিন্তু ওকে ফারাবি ভালোবাসে। ভালোবাসার মানুষের উপর হাত তোলা যায় না, তাকে ভালোবাসার মাধ্যমেই পৌঁছাতে হয়, আর তা না হলে হিতে বিপরীত হয়ে যায়। ফারাবির রাগে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। খালামুনি বলতে লাগলো, কোথায় যাচ্ছিস ফারাবি? ঈশিতা শাড়ি পরতে গিয়েছে, এখনই চলে আসবে। কি শাড়ি যে পরেছে তা আমি দেখেছি। আমার একটু জরুরি কাজ আছে, আমি চলে যাচ্ছি। কি এমন জরুরি কাজ যে এতদিন পরে এসে ঈশিতার সাথে দেখা না করেই চলে যাচ্ছিস? ঈশিতা যদি জানতে পারে তাহলে কি হবে জানিস? কিচ্ছু হবে না, আমার কাজ আছে, আমি যাচ্ছি। ফারাবি চলে আসলো বাসায়। খালামুনি পেছন থেকে ডাকলো। রাগে এতটাই বিভোর ছিল যে কিছুই শোনেনি। বাসায় এসে সোফায় বসে আছে ফারাবি। আম্মু বলতে লাগলো, কি রে, তুই আসলি, ঈশিতাকে নিয়ে আসলি না যে? ঈশিতাকে আমি আনবো কেন? ঈশিতার কি পা নেই?
কি বলছিস তুই? না গিয়েছিস ঈশিতাকে আনার জন্য? না, আমি যাইনি। আচ্ছা, ঈশিতা কি তোমার কাছে বলে ওদের বাড়ি গিয়েছিল? হ্যাঁ, কেন? তুমি কি ওকে হুকুম দিয়েছো যাওয়ার জন্য, নাকি ও বলেই চলে গিয়েছিল? ও বলল, খালামণি আমি একটু বাড়িতে যাচ্ছি, বিকালে চলে আসবো। হঠাৎ এ কথার জন্য জিজ্ঞাসা করছিস বলতো? অবশ্যই বলে যেতে হবে। তুমি জানো না, নিজের আপন বাবাও যদি মারা যায়, স্ত্রী স্বামীর হুকুম ছাড়া বাবাকে দেখতেও যেতে পারবে না। এটা আমার কথা নয়, হাদিসের কথা। তুই তো এই সময় ছিলি না। ছিলাম না ঠিক আছে, কিন্তু তোমার কাছ থেকে তো হুকুম নেওয়ার দরকার ছিল। আমার কাছে বলে গিয়েছে তো। কি এমন হয়েছে যে তুই এইভাবে বলছিস? না, কিচ্ছু হয়নি, এমনি। ওইদিকে ঈশিতা শাড়ি পরে ওর রুমে গিয়ে দেখে কেউ নেই। ওর আম্মুকে জিজ্ঞেস করলে ওর আম্মু ফারাবির কথা সব খুলে বলে। ঈশিতা তা শুনে বিশ্বাসই করতে পারছে না যে ফারাবি এসেছিল। নিশ্চিত হওয়ার জন্য আম্মুকে ফোন দিল। ফারাবি সোফায় বসে বারবিকিউ চানাচুর আর অমৃত মটর বাজা খাচ্ছে। এমন সময় দরজায় কলিং বেলটা বাজতে লাগলো। ফারাবি সোফা থেকে উঠে দরজাটা খুললো, দেখলো একজন বোরকা পরিহিতা মহিলা দাঁড়িয়ে আছে, তার পেছনে একটা স্কুটি রাখা। ফারাবি মহিলাটিকে লক্ষ্য করে বলল, কাকে চাই? মহিলাটি কিছুক্ষণ ফারাবির দিকে তাকিয়ে হঠাৎ তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। ফারাবি হতবম্ব খেয়ে বলতে লাগলো, আরে আন্টি, কি করছেন? ছাড়েন আমাকে, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো। কি শুরু করে দিয়েছে? ছাড়ুন বলছি। কিন্তু আন্টি তো তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। না, আর পারছে না, এবার বুঝি দমটা আটকে যাবে তার। অনেক কষ্ট করে বলল, আরে আন্টি, আমার দম আটকে যাচ্ছে, ছাড়ুন আমাকে। সাথে সাথে ফারাবিকে ছেড়ে দিয়ে মুখের পর্দাটা তুললো আর বলতে লাগলো, শয়তান, আমি আন্টি না, আমি তোমার ঈশিতা। এই কথা বলে আবারও জড়িয়ে ধরলো। এবার কিছু একটা স্বস্তি পাচ্ছে। 4 বছরের জমিয়ে রাখা ভালোবাসার অনুভূতিটা আবেগ হয়ে একসাথে বেড়ে আসতে যাচ্ছে। কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখার পরে বলতে লাগলো, দেখি তোমাকে, আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। আমি যা ভেবেছি তাই, তুমি আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছো, কিন্তু চেহারাটা কিন্তু সেই পিচ্চি পিচ্চি রয়ে গেছে। কি হলো, কথা বলো না কেন? কি বলবো? কি বলবো মানে? তুমি বলেছিলে 15 দিন পর আসবে, কিন্তু হঠাৎ করে চলে আসছো। তাহলে আমাকে মিথ্যে বলছিলে কেন? আর তুমি এসে আমাদের বাসায় গিয়ে আমাকে না দেখে চলে আসলে। আমি কি কষ্ট করে শাড়িটা পরেছিলাম? আমি কি আর জানতাম তুমি আসছো? কি হলো, চুপ করে আছো? কথা বলো। নাকি চেহারার সাথে মন দিল সব পাল্টে ফেলেছো? ফারাবি ঠিক ঠায় দাঁড়িয়ে রইল, কোনো কথা বলছে না। আসলে 4 বছরের ভালোবাসার জন্য ব্যাকুল হওয়া মনটা কিছু মুহূর্ত আগে ঈশিতার কাজকর্মের দৃশ্যগুলো দেখে হঠাৎ করে কালো ছোট্ট একটা দুঃখ এসে ভিড় করেছে। আম্মু হঠাৎ করে ঈশিতার কণ্ঠ শুনে বলতে লাগলো, ঈশিতা, তুই কখন আসলি? ঈশিতা আম্মুর কথার জবাব দিয়েছিল। তাদের মাঝখানে ফারাবি আম্মুকে লক্ষ্য করে বলল, আমার মাথা প্রচন্ড ব্যথা করতেছে, আমাকে 1 কাপ কফি বানিয়ে দাও। ফারাবি তার রুমে সোফায় এসে বসে মোবাইল টিপতে লাগলো। ঈশিতা আম্মুর হাত থেকে কফির কাপটা নিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর ফারাবির হাতে কাপটা দিয়ে তার গা ঘেঁষে বসলো। ফারাবি মোবাইলটা পকেটে রেখে কফির মগে চুমুক। ঈশিতা 4 বছর পর তার এত কাছে আসার পরেও তার ভাবমূর্তি অনুভূতির ফিলিংস না পেয়ে বলতে লাগলো, কি হলো, তুমি আমার সাথে কথা বলছো না কেন? তুমি কোনো কিছুর জন্য আমার প্রতি অসন্তুষ্ট? ফারাবি ঈশিতার কথা শুনে একবার ঈশিতার দিকে ঘুরে তাকালো। কি হলো, এভাবে তাকালে কেন? কথা বলো। তুমি কি বোবা হয়ে গিয়েছো? তুমি আমার সাথে কথা বলছো না, মনে হচ্ছে আমার গলায় বিশাল বড় একটা কাঁটা আটকে আছে। আমার ভালো লাগছে না, কথা বলবা না, চুপ করে থাকো। মাথা কি বেশি ব্যথা করছে? তাহলে কফি খাওয়ার দরকার নেই, আমি কমপ্লেক্স নিয়ে আসছি। কমপ্লেক্স খেয়ে ওষুধ খেয়ে একটু রেস্ট করো, দেখবে মাথা ব্যথা চলে যাবে। ঈশিতা কমপ্লেক্স দুধ, চিনি আর ট্যাবলেট নিয়ে আসলো এবং বলতে লাগলো, এইগুলো খেয়ে ওষুধ খেয়ে একটু রেস্ট করো। আমি ঈশিতার হাত থেকে ট্যাবলেটটা নিয়ে খেয়ে ফেললাম। ঈশিতা বলতে লাগলো, খালি পেটে ট্যাবলেট খেয়েছে, শরীর তো আরো খারাপ করবে। ফারাবি কোনো কথা বলল না, সোজা বিছানায় শুয়ে পড়ল। ঈশিতা হয়তো এটা বুঝছে যে তার মাথা ব্যথা করছে, তাই ওর সাথে কথা বলছে না। আসল কারণ তো আর জানে না। ঈশিতা আস্তে আস্তে ফারাবির মাথার পাশে গিয়ে বসলো। তারপর ওর নরম হাতটা ফারাবির কপালে রাখলো। 4 বছর পর ভালোবাসার মানুষের হাতে স্পর্শ পেয়ে অনুভূতিহীন ভালোবাসাটা যেন জাগা দিয়ে উঠল। পরক্ষণে দুচোখে ঈশিতা সাকিবের সাথে মোটরসাইকেলে লেপ্টে যাওয়ার দৃশ্যটা ভেসে উঠল। ফারাবি একটা হাত দিয়ে ঈশিতার হাতটা সরালো এবং বলল, ধরবা না আমাকে,
আমার কেমন যেন লাগে। কি বলো তুমি? তোমার মাথা ব্যথা করছে, আমি তোমার হাত বুলিয়ে দিচ্ছি, তোমার তো আরাম লাগার কথা। তোমাকে আমি বলেছি হাত বুলিয়ে দিতে। এরকম করছো কেন তুমি আমার সাথে? সত্যি তোমার কিছু হয়েছে? 4 বছর পর আমি তোমার এত কাছে, কিন্তু তোমার কোনো অনুভূতি নাই। শোনো, তোমার কথার উত্তর আমি দিতে পারবো না। আমার মাথা ব্যথা করছে, যাও এখান থেকে। না, আমি যাব না। সত্যি করে বলো, তোমার কি হয়েছে? আমার কিচ্ছু হয়নি, এখান থেকে যেতে বলেছি তোমাকে। না, আমি যাব না। যাবে না তো? না। এবার ফারাবির সত্যি সত্যি রাগ উঠে গেল। সে বিছানা থেকে উঠে ঈশিতার দিকে অগ্নিদৃষ্টি নিয়ে তাকালো। ঈশিতা একটু ভয় পেয়ে গেল এবং বলতে লাগলো, আমার দিকে এভাবে চোখ লাল করে তাকালে কেন? চোখ নামাও বলছি। এবার ফারাবি জোরে ধমক দিয়ে বলল, তোমাকে আমি এখান থেকে যেতে বলেছি। ঈশিতা তার ধমক শুনে কেঁপে উঠল। এরকম ধমক হয়তো তার কাছ থেকে আশা করেনি। ঈশিতা চুপ করে বাইরে চলে যাচ্ছে। ফারাবি স্পষ্ট দেখতে পেল হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছছিল। সে বিছানায় শুয়ে পড়ল। ওইদিকে ঈশিতা আম্মুর সামনে গিয়ে দাঁড়ালো। আম্মু ঈশিতাকে দেখে বলতে লাগলো, কি হলো, কাঁদছিস কেন? তোমার ছেলে আর স্বাভাবিক নাই। এই 4 বছরে অনেকটা পাল্টে গেছে। আমি আসার পর থেকে আমার সাথে একটা কথাও বলে নাই। ওর মাথা ব্যথা করছে, আমি হাত দিয়ে ওর মাথা টিপে দিচ্ছি, আমাকে বলে কি না ওকে না ধরার জন্য। আমাকে চোখ লাল করে ধমক দিয়েছে। তোমার ছেলে সব সময় আমাকে ভয় পেত, আর এখন তোমার ছেলের চোখের দিকে তাকাতেই ভয়ে কেঁপে উঠলাম। আমি ওর এরকম অগ্নিদৃষ্টি চোখ কখনো দেখিনি। আর এই জন্য এইভাবে কাঁদতে হবে? ওর বুঝি মাথা ব্যথা করছে, তাই তোর সাথে এরকম করেছে? না না, সত্যি তোমার ছেলে পাল্টে গেছে। কিছু পাল্টায়নি, ও যেমন ছিল তেমনই আছে, একটু পরে দেখবি ভালো। রাত 8টা করে কারো গরম উষ্ণ নিঃশ্বাস ফারাবির মুখের উপর পড়ছে। সে আস্তে করে চোখটা খুলে দেখলো ঈশিতা তার দিকে ঝুঁকে আছে এবং তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তার দিকে। ঈশিতা ঠোঁট তার ঠোঁটের এতই কাছে যে দুজন দুজনের নিঃশ্বাস অনুভব করছে। ফারাবিও এক দৃষ্টি নিয়ে ঈশিতার মায়াবী চোখ জোড়ার দিকে তাকিয়ে আছে। ওর ঠোঁট অল্প অল্প কাঁপছে, কিছুক্ষণ আগে কান্নার কারণে, এবং গাল এবং নাক লাল হয়ে আছে। নাকের ডগায় কয়েক হাজার ছোট ছোট ঘামের ফোঁটা এসে জড়ো হয়েছে। 4 বছর ঈশিতাকে সে সেই মায়াবী রূপে দেখেছে, যে মায়াবী রূপের সাগরে সে অনেক আগেই নিজেকে হারিয়ে ফেলেছিল। দুজন নিস্তব্ধ নীরবতা পালন করতে লাগলো। ফারাবির 4 বছরের জমিয়ে রাখা গভীর ভালোবাসা জানান দিচ্ছিল যে ঈশিতার কাঁপা কাঁপা ঠোঁটগুলো নিজের আয়ত্তে নিয়ে নিতে, গভীর এক লম্বা চুম্বনে হারিয়ে যেতে। পরক্ষণে তার মনে পড়ে গেল সাকিব আর ঈশিতার কিছু মুহূর্তের কথা। ধাক্কা দিয়ে তার উপর থেকে ঈশিতাকে সরিয়ে দিল, তারপর সোজা ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। ঈশিতা ফারাবির এরকম ব্যবহারে অবাক হয়ে গেছে। এক দৃষ্টি নিয়ে তার যাবার দিকে তাকিয়েছিল। ঈশিতা হয়তো ফারাবির কাছে এরকম কখনো আশা করেনি। যে ছেলেটা কাছে থাকার জন্য সবসময় পাগল হয়ে থাকতো, 4 বছর পর ছেলেটার এত কাছে গেল, ওর কোনো অনুভূতি নেই। ঈশিতা কিছুই বুঝতে পারছে না কেন তার সাথে এরকম করছে। ফারাবি ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো ঈশিতা বিছানা গোছাচ্ছে। তাকে দেখে একটা তোয়ালা এনে দিল। ফারাবি তোয়ালাটা হাতে নিয়ে বিছানায় ঢিল মেরে ফেলে দিল। ঈশিতা নির্বাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। সে রুম থেকে বের হয়ে নিচে নেমে আসলো। ডাইনিং টেবিলে আব্বু আম্মু বসে আছে। তাকে দেখে বলতে লাগলো, মাথা ব্যথা কমেছে তোর? ফারাবি মাথা ঝাঁকি দিয়ে হ্যাঁ শব্দ উচ্চারণ করলো। 2 মিনিট পর ঈশিতা উপর থেকে ডাইনিং টেবিলে আসলো। মুখটা গোমরা করে আছে, ঠোঁটগুলো শুকিয়ে একটা থেকে আরেকটা আলাদা হয়ে গেছে, যেন ঠোঁটে কোনো প্রাণের ছোঁয়া নেই। চেহারাটা অনেকটা কালো হয়ে গেছে। ওর লম্বা চুলগুলো দিয়ে চেহারার এক পাশ ঢেকে রেখেছে, আর বারবার তার চোখে ফারাবিকে দেখ। আম্মু ঈশিতার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে সীতা তোর? ঈশিতা মাথা ঝাঁকি দিয়ে বলল, না, কিছু হয়নি তো। তাহলে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? ঈশিতা ফারাবির পাশে একটা চেয়ার টেনে বসলো। ফারাবি অল্প খেয়ে টেবিল থেকে উঠে পড়লো। আম্মু জিজ্ঞেস করলো, কি হলো, উঠে পড়লি কেন? আমার খাওয়া শেষ। ঈশিতা বুঝতে পারছে না ফারাবির এগুলো করার মানে কি। ফারাবি রুমে এসে বিছানায় শুয়ে পড়লো। 10 মিনিট পর ঈশিতা তার রুমে আসলো। ঈশিতা ফারাবিকে দেখে তার মাথার পাশে এসে বসলো। কি হয়েছে তোমার, সত্যি করে বলো তো, কি এমন করছো? কি রকম করছি? যে এত বছর পরে এসে আমাকে কাছে পেয়েও কোনো ফিলিংস নেই তোমার। আমার সাথে ঠিকঠাকভাবে কথাও বলছো না, অদ্ভুত সব আচরণ করছো। আমি কোনো অদ্ভুত আচরণ করছি না। আমি ঘুমাবো, লাইট অফ করো।
তুমি সত্যি অনেকটা পাল্টে গেছো। তুমি আর আমার আগের ফারাবি নাই, তুমি চেঞ্জ হয়ে গেছো। আমি আগে যেমন ছিলাম এখনো ঠিক তেমনই আছি। বেশি কথা না বলে চুপচাপ ঘুমাও তো। ঈশিতার সাথে সাথে তার হাতটা ধরে ফেললো। আমি কি তোমার সাথে অন্যায় কিছু করেছি? বলো আমাকে। যদি কিছু করে থাকে তাহলে আমাকে মারো, বকা দাও, কিন্তু আমার সাথে এরকম করো না প্লিজ। আমাকে ইগনোর করো না। আমি তোমার এই অদ্ভুত আচরণগুলো মেনে নিতে পারছি না। এই তোমাকে না বলছি আমি ঘুমাবো। তোমার এই প্যাচের প্যাচের ভালো লাগে না, আমার হাত ছাড়ো। ঈশিতা তার এই কথা শুনে কান্না শুরু করে দিল। কান্নার আওয়াজ পেয়ে আম্মু ফারাবির রুমে চলে আসলো। আম্মু বলতে লাগলো, কি হয়েছে ঈশিতা? দেখো তোমার ছেলে আমার সাথে কিরকম করছে। কি হয়েছে ফারাবি? তুই মেয়েটার সাথে এরকম করছিস কেন? আমি কিছু করছি না। ওকে বলো কান্না থামাতে, আর না হয় অন্য রুমে গিয়ে কান্না করতে বলো, আমি ঘুমাবো। না, আমি এখান থেকে যাব না। আমি এই রুমেই কান্না করব। না গেলে আমি চলে যাই। ফারাবি রুম থেকে বের হতে যাবে এমন সময় ঈশিতা কান্না করতে করতে রুম থেকে বের হয়ে গেল। আম্মু পেছন থেকে ঈশিতাকে ডাকছে, কিন্তু ঈশিতা শুনছে না। আম্মু ঈশিতার পেছনে যেতে লাগলো। ফারাবি দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়লো, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বুকটা কেমন যেন খালি খালি লাগছে, কিসের যেন অভাব। 4 বছর আগে বাইরে যাওয়ার সময় ঈশিতা তার বুকে মাথা রেখে বলেছিল, তোর এই বুকটা শুধু আমার জন্য বরাদ্দ, এখানে আর কাউকে ঠাঁই দিবি। আমার বাকিটা জীবন তোর এই বুকে মাথা রেখে ঘুমাতে চাই। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেল সে বলতে পারবে না। সকাল 10টায় ঘুম ভাঙলো। ফারাবি ফ্রেশ হয়ে নিচে নেমে ঈশিতাকে দেখতে পাচ্ছে না। সারা রাত কোথায় ছিল, কোন রুমে ছিল তাও জানে না। সে আম্মুকে ঈশিতার কথা জিজ্ঞেস করলো। আম্মু বলতে লাগলো, আমি জানি না। তুমি জানো না মানে? 4 বছর পরে এসে মেয়েটার সাথে এরকম ব্যবহার করতে পারলি তুই? মেয়েটা সারা রাত ড্রয়িং রুমের সোফায় বসে কান্না করেছে, একটুকু ঘুমায়নি। এখন কোথায় চলে গেছে। চলে গেছে? মানে কোথায় চলে গেছে? ওদের বাসায়। আম্মুর কথা শুনে ফারাবির রাগ উঠে গেল। যে কারণে 4 বছর পরে এত কাছে আসার পর ওকে আপন করে নিতে পারেনি, আবারও না বলে ওই বাড়িতে গিয়েছে। কেন গিয়েছে? সাকিবের সাথে কথা বলার জন্য? ফারাবি একটা রিক্সা নিয়ে ঈশিতার বাসায় চলে গেল। রাগ একটুও কমেনি। বাসার কলিং বেল চাপ দিতে খালামুনি এসে দরজা খুলে দিল। তারপর ফারাবিকে ঈশিতার সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করলো। সে কোনো কিছুর প্রতি উত্তর না দিয়ে সোজা ঈশিতার রুমের কাছে চলে গেল। সাকিবকে বাসায় দেখতে পাচ্ছে না ফারাবি, হয়তো অফিসে চলে গেছে। সে ঈশিতার দরজার সামনে দাঁড়াতেই ঈশিতা স্পষ্ট কান্নার আওয়াজ শুনতে পেল। সে দরজায় দাঁড়িয়ে ঈশিতাকে একটা ডাক দিল। সাথে সাথে কান্নার আওয়াজটা কয়েক সেকেন্ডের জন্য অফ হয়ে গেল। হয়তো বোঝার চেষ্টা করছে কে তাকে ডাকে। ফারাবি আবারও ঈশিতাকে ডাক দিল। এবার কান্নার আওয়াজটা একটু বেড়ে গেল। হয়তো বুঝে ফেলেছে ফারাবি এসেছে। সে আরো কয়েকটা ডাক দিল দরজা খোলার জন্য। না, প্রতিবারই কান্নার আওয়াজ বেড়ে চলেছে। ফারাবি এক নাগারে ডেকেই যাচ্ছে, আর ও এক নাগারে কান্না করেই যাচ্ছে। অলরেডি 30 মিনিট ওভার হয়ে গেছে। ফারাবি দরজার বাইরে দাঁড়িয়ে ওকে ডাকছে, কিন্তু ও দরজা খুলছে না। এবার মেজাজটা একটু খারাপ হয়ে গেল ফারাবির। সে দরজা জোরে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, দরজা খুলবে কি খুলবে না বলো। আর যদি দরজা না খুলো তাহলে এই বাড়িতে আজীবনের জন্য থেকে যেও। ওই বাড়িতে আর যাওয়ার দরকার নাই, আমি চলে যাচ্ছি। ঈশিতা তারপরও দরজা খুলছে না। এবার মেজাজটা আরো খারাপ হয়ে গেল ফারাবির। কি হলো, তুমি দরজা খুলবে না? আচ্ছা ঠিক আছে, দরজা খোলার দরকার নেই, যত পারো কান্না করো, আমি চলে যাচ্ছি। এ কথা বলে চুপ করে সাইড হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ কোনো সারা শব্দ করলো না। ঈশিতার কান্না অফ হয়ে গেল। হয়তো মনে মনে বলছে, ও কি সত্যি সত্যি চলে গেছে? ফারাবি কিছুক্ষণ চুপ করে থেকে আবারও দরজার সামনে গিয়ে ডাক দিল। সে ডাক দেওয়ার সাথে সাথে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। হয়তো বলছে, না, এখনো যায় নাই। মেয়েরা আর কিছু পারুক আর না পারুক, কান্না করে অনেক কিছু হাসিল করতে পারে। কি হলো, তুমি দরজা খুলবে না? এবার যদি দরজা না খুলো তাহলে আমি সত্যি সত্যি চলে যাব। তারপর দেখি কি করো। না, আর থাকবে না ফারাবি। এবার সিঁড়িতে নিচে নামতে যাবে। এমন সময় দরজা খোলার আওয়াজ শুনতে পেল। ফারাবি রুমের ভেতরে প্রবেশ করে দেখলো মাথা নিচের দিকে দিয়ে বিছানার কাছে দাঁড়িয়ে আছে ঈশিতা। ফারাবি তার সামনে গিয়ে দাঁড়ালো। সে মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। সে আবারও সামনে গেল। সে এবারও মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। বুঝতে পেরেছে অনেকটা অভিমান করে বসে আছে ঈশিতা, কিন্তু ফারাবি তার অভিমান ভাঙাবে না। সে না বলে এখানে আসলো কেন? ফারাবি তার হাতটা ধরলো এবং বলল, কার কাছে বলে এখানে এসেছো? ঈশিতা অবাক হয়ে ফারাবির দিকে তাকালো। হয়তো এই মুহূর্তে এই কথাটা তার কাছ থেকে আশা করেনি। সে হয়তো ভেবেছিল ও সারা রাত কান্না করেছে, রাগ করে অভিমান করে চলে এসেছে। ফারাবি তার রাগ অভিমান ভাঙিয়ে বলবে, সরি, তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। ওই সময় আমার কি হয়েছিল জানি না, তোমার সাথে এরকম ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দাও।
কিন্তু ফারাবি তাকে উল্টো জিজ্ঞেস করলো। তুমি কার কাছে বলে এই বাড়িতে এসেছো? ঈশিতা কোনো কথা বলছে না, তাই ফারাবি আবারও জিজ্ঞেস করলো। কি হলো, কথা বলো না কেন? কার কাছে বলে এই বাড়িতে এসেছো? কারো কাছে না। তাহলে আসলে কেন? কথা বলো, আমার কথার উত্তর দাও। তোমার সাথে এক রাত কথা বলি নাই, তুমি রাগ করে অভিমান করে চলে এসেছো। তোমার সাথে কথা বলি নাই, তুমি যতটুকু কষ্ট পেয়েছো তার চেয়েও বেশি কষ্ট পেয়েছি আমি। সারা রাত ঘুমাতে পারি নাই। 4 বছর পর তুমি আমার কাছে আসার পরেও কেন তোমার সাথে এরকম ব্যবহার করলাম জানো তুমি? ঈশিতা ফারাবির কথা শুনে তার দিকে অবাক হয়ে ঘুরে তাকালো। এক এক করে ঈশিতাকে সবকিছু খুলে বলল। ঈশিতা বলতে লাগলো, বিশ্বাস করো তুমি, আমি সাকিবের সাথে মার্কেটে যেতে চাইনি। ও আম্মুকে অনেক রিকোয়েস্ট করে বলল, তারপর আমি যেতে রাজি হই না। কারণ তুমি যে বোরকাটা পরার জন্য বলেছিলে, ওই বোরকাটা ধুয়ে শুকাতে দিয়েছিলাম। কিন্তু আম্মুর অনেক রিকোয়েস্টের পরে ওই বোরকাটা যেটা তুমি পছন্দ না করো ওইটা পরে গিয়েছিলাম। আমি সরি, আর এরকম বোরকা কখনো পরবো না। আচ্ছা ঠিক আছে, চলো এবার বাসায় চলো, আর কখনো না বলে এই বাড়িতে আসবা না। যদি প্রয়োজন হয় আমাকে বলবা, আমি নিয়ে আসবো। ঈশিতাকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ হয়ে গেল, একটা রিক্সাও পাচ্ছে না। না, আর দাঁড়িয়ে না থেকে দুজন হাঁটতে শুরু করলো। দুজন পাশাপাশি হাঁটছে। ঈশিতার হাত আর ফারাবির হাত বারবার স্পর্শ হচ্ছে, কিন্তু ফারাবি ঈশিতার হাত ধরছে না। ঈশিতা হয়তো চাচ্ছে ওর হাতটা ফারাবি ধরুক। বারবার ওর হাতটা ফারাবির হাতের সাথে ইচ্ছাকৃতভাবে স্পর্শ করছে। সে একটু মজা নেওয়ার জন্য তার হাত দুটো পকেটে ঢুকিয়ে ফেললো। ঈশিতা ফারাবির দিকে এক গ্রাপ তাকালো, হয়তো মনে মনে বলছে, শয়তান পোলা, হাত দুটো পকেটে ঢুকিয়ে ফেলেছিস কেন? আমার সাথে ভাব ধরিস? যা, তোর হাত ধরবই না। ফারাবি পকেট থেকে একটা হাত বের করে ঈশিতার হাতটা ধরলো। সাথে সাথে ঈশিতা তার দিকে তাকালো। 4 বছর পর ভালোবাসার মানুষের হাত স্পর্শ করছে ফারাবি। হাতটা একদম পিচ্ছি বাচ্চাদের হাতের মতো, দেখলে বোঝা যায় না 23-24 বছরের মেয়ের হাত। প্রতিটা নখে লাল রঙের নেল পলিশ দেওয়া, আর হাতের মধ্যে সবচেয়ে বেশি ফুটে উঠেছে সেটা হলো তার পরিয়ে দেওয়ার রিং। ফারাবি তার হাতটা ধরে অল্প একটু জোরে চাপ দিল। ঈশিতা কোনো সারা শব্দ করলো না। এবার সে একটু জোরে চাপ দিল। ঈশিতা এবার জোরে আহ করে উঠলো। ফারাবি সাথে সাথে হাত ছেড়ে দিল। কি হলো, ব্যথা পেলে? যা, এত জোরে কেউ চাপ দেয়? ঈশিতার দিকে লক্ষ্য করে দেখলো চোখে পানি টলমল করছে। না, সত্যি অনেকটা ব্যথা পেয়েছে, না হলে চোখে পানি আসতো না। সে এত জোরে চাপ দেওয়া ফারাবির ঠিক হয়নি। সে ঈশিতার সামনে গিয়ে ঈশিতার থোতায় হাত দিয়ে মাথা উপরে তুলল। ঈশিতার চেহারার দিকে তাকিয়ে তো সে বাকরুদ্ধ হয়ে গেছে। এতক্ষণ কথা বললো, সে তো চেহারার দিকে লক্ষ্যই করেনি। রাত থেকে এ পর্যন্ত কান্না করতে করতে চেহারার একেবারে বাজে অবস্থা করে ফেলেছে। চোখগুলো আগুনের মতো লাল হয়ে আছে। নাকের ডগায় মনে হচ্ছে রক্ত জমাট বেঁধেছে। বেশি কান্নার কারণে ফর্সের চেহারা সূর্যের লাল রক্তিম কালার ধারণ করেছে। না, এভাবে কষ্ট দেওয়া ফারাবির ঠিক হয়নি। সে গতকাল রাতে একটু বেশি করে ফেলেছে। হঠাৎ করে হয়তো তার এমন ব্যবহার মেনে নিতে পারেনি, তাই সারা রাত কান্না করেছে। ফারাবি ঈশিতার দুগালে হাত দিয়ে বলল, এই কি কান্না করতে করতে চেহারার কি বাজে অবস্থা করেছো? এভাবে কেউ কান্না করে? তোর ব্যবহারের জন্যই তো। আসলে আমি রিয়েলি সরি, আমি বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে। কি করব বলো, ওই সময়ে আমার মাথা ঠিক ছিল না। এক হলো মাথা ব্যথা, আর এক হলো তোমার চিন্তা। দোনোটা মিলিয়ে আমার মাথা নষ্ট করে দিয়েছিলে। তাই মুখ দিয়ে যা এসেছে তাই বলেছি। এবারের মতো তোমার পিচ্ছি বরটাকে মাফ করে দাও। কোনো মাফ নাই। কেন? সরি বললাম তো, আর কখনো এরকম করব না। তোমাকে কষ্ট দিব না। এবারের মতো মাফ করে দাও। বললাম তো কোনো মাফ নাই। তুমি আমাকে বেশি কষ্ট দিয়েছো, সারা রাত কান্না করিয়েছো। এত সহজে মাফ করে দিলে তুমি আমাকে আবার কষ্ট দিবে। আর কখনো কষ্ট দিব না, এই যে প্রমিস করে বলছি। না, হবে না। তাহলে কি করলে মাফ করবে? যা বলবো তা করবে তো? হ্যাঁ করব। কিছু শর্ত মানতে হবে। কি শর্ত? কি শর্ত আগে বলতে পারবো না। আগে তুমি বলো আমার শর্তগুলো মানবে কি মানবে না। হ্যাঁ মানবো। প্রথম শর্ত, গতকাল রাত থেকে কিছু খাই নাই। প্রচুর খিদে লেগেছে। এখন বাসায় গিয়ে আমাকে নিজ হাতে খাইয়ে দিতে হবে। কি বলো তুমি, কাল রাত থেকে কিছু খাও নাই? এই জন্যই চেহারার এই অবস্থা করেছো। চলো এখন তাড়াতাড়ি বাসায় চলো। না, আগে আমার শর্তগুলো শুনো। শর্ত পরে শুনবো, আগে তাড়াতাড়ি বাসায় চলো। এভাবে না খাইয়ে থাকলে শরীরে রোগ বেঁধে যাবে। কিচ্ছু হবে না আমার, আগে আমার শর্তগুলো শুনো। বললাম তো পরে শুনবো, আগে বাসায় চলো। বাসায় গিয়ে তারপর শুনবো। তার মানে তুমি আমার শর্তগুলো শুনবে না? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বলো। প্রথম শর্ত মনে আছে তো? হ্যাঁ আছে। তাহলে দ্বিতীয় শর্ত, আজকে থেকে আমি যা চাইবো তা অনায়াসে এনে দিতে হবে, কখনো না করতে পারবা না। আচ্ছা ঠিক আছে, এনে দিব। তাহলে তৃতীয় শর্ত, হ্যাঁ বলো। আমি যদি কখনো কোনো ভুল করি তাহলে আমাকে শুধরিয়ে দিবে, আর না হয় আমাকে বলবে, আমি শুধরে নিই। কিন্তু আমাকে না বলে
তার কারণে আমাকে ইগনোর করা চলবে না, আমাকে দূরে সরিয়ে দিতে পারবে না, ধমক দিতে পারবে না। যদি আমাকে কিছু না বলে আমার সাথে গতকালের মতো উল্টাপাল্টা কিছু করো, তাহলে একটা বাড়ি দিয়ে মাথাটা ফাটিয়ে হসপিটালে ভর্তি করে রাখবো। হি হি, তারপর তুমি কাঁদবে? কাঁদলে কাঁদবো, চতুর্থ শর্ত। আরও আছে? হ্যাঁ, আরো অনেক। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। এই মেয়ে, আপনারা শুনছেন নি? আরে ওই দিকে কি দেখেন? আমার দিকে তাকান। আপনাকে বলছি, শুধু তো গল্প পড়তেই বসে থাকেন। কীর্তি কারবারটা দেখছেন নি? আমার সিনিয়র আপুর, নাউজুবিল্লাহ, সিনিয়র বউয়ের হেতে আর বউ ওইয়া মোটর সাইকেলে আরেক স্যামরার লগে ল্যাপটি মাইরা ঘুরে বেড়াইছে, গার সাথে গা ঘেসে ছবি তুলছে। তার এই অপরাধের জন্য আমার কাছে একবার সরি বলছে, আমি মাফ করে দিছি। আর আমি তার সাথে একটু রাগ দেখিয়ে কথা বলছি, তারপর 3বার সরি বললাম, কিন্তু আমার মাফ নাই। এই মাঝ রাস্তায় রোদের মধ্যে দাঁড়িয়ে আমাকে শর্ত দিচ্ছে। অলরেডি 3টা দিয়ে ফেলেছে, আরও অনেক আছে। কেমনটা লাগে বলেন? মেজাজটা গরম হয়ে যায়নি? মনটা কয় থাপড়াইয়া সবগুলো দাঁত ফেলে দেই। মেয়েদেরকে বেশি ভালোবাসা দেখানো ঠিক না, তাহলে তারা আহ্লাদি হয়ে মাথায় চড়ে বসে। এই কি হলো? কাকে থাপিয়ে দাঁত ফালানোর কথা বলছো? না, কাউকে না। কি বলতেছিলা বলো? তাহলে চতুর্থ শর্ত শুনো। হ্যাঁ বলো। এই 4 বছরে তুমি ছিলে না বলে আমার কোনো পছন্দের জায়গায় ঘুরতে যেতে পারি নাই। এখন থেকে প্রতি বিকেল বেলা আমাকে আমার পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে, এবং আজ বিকেলে এক জায়গায় যাব, ওই জায়গায় নিয়ে যেতে হবে। যথাজ্ঞা। তাহলে পঞ্চম শর্ত। পঞ্চম শর্তটা কিন্তু একটু কঠিন। যত কঠিন হোক তুমি বলো। আমাকে সারা রাত কাঁদানোর জন্য এবং কষ্ট দেওয়ার জন্য এই মাঝ রাস্তায় 20 বার কান ধরে উদ্বাস করতে, এবং বলতে হবে আমাকে আর কখনো কষ্ট দিবে না। কি বলো তুমি? এর আগের শর্তগুলো ঠিক আছিল, কিন্তু এটা কি শর্ত দিলে তুমি? এই মাঝ রাস্তায় এত মানুষের মধ্যে আমি 20 বার কানে ধরে উঠবস করব? হ্যাঁ, করতে হবে। দরকার হলে আরো মানুষ ডেকে আনবো, তারপর করতে হবে। না, মেজাজটা খারাপ হয়ে গেল ফারাবির। মান সম্মান আজ আর থাকবেই না। ফারাবির মন চাচ্ছে উপরে তুলে একটা আছাড় মারতে। দেখতো পিচ্ছি মাইয়ার মতো লাগে, হাত পা ছোট ছোট, মুখটা গোল, মনে হয় 16-17 বছরের মেয়ে। কিন্তু কে বলবে এই মেয়ের বয়স 23-24, তার চেয়ে 1.5-2 বছরের বড়। এখন 20 বার কান ধরে উদ্বাস করবা আর বলবা আমাকে আর কখনো কষ্ট দিবা না। 20 বার ওই শাস্তিটা একটু কমানো যায় না? না, কমানো যাবে না। প্লিজ দেখো না, কোনো উপায় কমানো যায়নি? 20 বার উঠবস করলে আমি বাঁচবো? না, 20 বার ওই উদ্বাস করতে হবে। আমাকে কষ্ট দেওয়ার সময় মনে ছিল না? 15 বার করি? না, 20 বার। কি আর করা, এখন 20 বারই উঠবোস করতে হবে। ফারাবি কানে ধরে উঠবোস করতে যাবে, দেখলো রাস্তার সব মানুষ তার দিকে তাকিয়ে। হায় হায়, আজকে তো মা নিজের সব প্লাস্টিক হয়ে যাবে। ঠিক কান থেকে হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রইল। কি হলো? দাঁড়িয়ে রইলে কেন? উদ্বাস করো। চলো বাসায় গিয়ে উঠবস করব। তুমি যতবার বলবে ততবার। এখানে প্রচুর মানুষ। বাসায় গিয়ে না, এখানেই করতে হবে, মানুষের সামনে। এটা আমাকে সারা রাত কাঁদানোর শাস্তি। কেউ উদ্বাস করবা না? আচ্ছা ঠিক আছে, না করলে আমি চলে যাব। এই কথা বলে ঈশিতা হাঁটতে লাগলো। আরে কোথায় যাচ্ছ? তুমি তো বাসায় যেতে মানা করেছো, এখন যেদিকে যেতে পারি। আরে দাঁড়াও, উঠবস করছি তো। তাহলে করো। এখন ভাবতে লাগলো শাস্তিটা কোন উপায়ে কমানো যায়। হ্যাঁ, মাথায় একটা বুদ্ধি এসে। আচ্ছা, তোমাকে যদি এখান থেকে কোলে করে বাসায় নিয়ে যাই তাহলে? সত্যি নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাব। তাহলে 5 বাদ যাও, এখন 15 বার উদ্বাস করো। মাত্র 5টা? 60 কেজি ওজনের বস্তা বাসায় নিয়ে গেলে তো আমার জান যাবে আর আসবে। এত কষ্ট করব মাত্র 5টা বাদ? কি বললে তুমি? আমি 60 কেজি? আমি বস্তা? হায় হায়, কি বলে ফেললো! আমাকে কোলে করে বাসায় নিয়ে যেতে হবে না, এখন 25 বার উদ্বাস করবা। 25 বার কেন? 20 বার না বললে? এখন 25 বার উদ্বাস করতে হবে। আমাকে বস্তা বললে কেন? আমি 60 কেজি। আমি মোটেও 60 কেজি না, আমি 47 কেজি। এখন চুপচাপ 25 বার উদ্বাস করো। আচ্ছা ঠিক আছে, সরি, 5 বারই কমিয়ে দাও। তাহলে 20 উদ্বাস করো। আবার 20 বার কেন? 15 বার হবে। তুমি আমাকে বস্তা বললে কেন? এই জন্য 5টা বেড়েছে, 25। এখান থেকে তুমি আমাকে কোলে করে বাসায় নিয়ে যাবে, তাহলে 5টা কমবে। 25টা থেকে 5টা চলে গেলে থাকে 20টা। এখন তাড়াতাড়ি 20 বার উদ্বাস করো। কেমনটা লাগে বলেন? 5টা বিয়োগ করে কমালো, ও আবার 5টা এনে যোগ করলো, তাহলে ঘুরে তো 20টাই হলো। যে লাউ সেই কদু, কোলে করে বাসায় নিয়ে যাবে, তাও ফাও। কি আর করা, কোনো উপায় নেই। চুপচাপ 20 বার উঠবোস করে ফেলা ভালো। ফারাবি কানে ধরে উঠবোস শুরু করলো। ঈশিতা তার উঠবোস দিকে মুচকি মুচকি হাসছে, আর রাস্তার সব লোক এক দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। ফারাবি চোখ বুজে 8টা নিয়ে ফেললো, কপাল দিয়ে অল্প অল্প ঘাম বের হচ্ছে। আর 4টা নিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। কি হলো? দাঁড়িয়ে পড়লে কেন?
আমার কোমর প্রচুর ব্যথা করতেছে। সত্যি? হুম। তাহলে আর উদ্বোস করার দরকার নেই, চলো বাসায় চলে যাই। চলো। ফারাবি মুচকি মুচকি হেসে মনে মনে বলতে লাগলো, তার সাথে চালাকি করা। সে 5টা কমালো আর ঈশিতা 5টা বাড়িয়ে দিল, এখন মোট 10টা করে নিল। কেমন হলো? ঈশিতা ফারাবির মুচকি হাসি থেকে বলতে লাগলো, তুমি হাসো কেন? না, এমনি। তার মানে তুমি আমাকে মিথ্যা বলেছো, তোমার কোমরে কোনো ব্যথা নাই? না, আছে তো। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে কোলে নাও। কোমরে ব্যথা নিয়ে? তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো। আচ্ছা ঠিক আছে, নিচ্ছি। ঈশিতাকে কোলে নিয়ে হাঁটতে শুরু করলো ফারাবি। ঈশিতা তার কপালে বেয়াসা ঘামগুলো তার শাড়ির আঁচল দিয়ে মুছে দিচ্ছে। একটা মানুষ যে তার প্রিয় মানুষকে কতটুকু ভালোবাসে তার ক্যারিং দেখেই বোঝা যায়। ফারাবি ঈশিতাকে অনেক তাই তো সব দিকে তার এত কেয়ার করে। ঈশিতা তার হাত দিয়ে তার গলা জড়িয়ে ধরে আছে এবং পলকহীন দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। কি দেখো? আমার পিচ্চি বরটাকে। আমাকে দেখার কি আছে? তোমার মাথা একটু নিচে নামাও। ফারাবি মাথাটা নিচে নামালো। ঈশিতা তার হাত দিয়ে তার স্টাইল করা চুলগুলো সব উলট পালট করে দিল। কি হলো? চুলগুলো এমন করলে কেন? তোমার মাথা একটু নিচে নামাও। তোমাকে এত সুন্দর, এত স্মার্ট লাগে কেন? তাই বলে চুলগুলো তুমি এমন করবে? 100 বার করব। কেউ যেন তোমার দিকে না তাকায়, শুধু আমি দেখব। তাই? শুধু তুমি দেখবে? বাসার সামনে গিয়ে ঈশিতাকে কোল থেকে নামিয়ে দিল। দরজার কলিং বেল চাপ দিতে আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু ঈশিতাকে দেখে বলতে লাগলো, কি হলো, তুই চলে আসলি কেন? তোমার ছেলে নিয়ে আসছে। আমার ছেলেই তো তোর কাছে গতকাল রাতে খারাপ ব্যবহার করেছে। তোমার ছেলে আমার কাছে প্রমিস করেছে আর কখনো এরকম করবে না, না হলে আমি আসতাম না। ফের যদি আবার এরকম করে তাহলে একেবারে চলে যাবো, আর কখনো আসবো না। এখন আমাকে খাবার দাও, আমার প্রচুর খিদে লেগেছে। তোমার ছেলের জন্য একদিন না খেয়েছিলাম। ঠিক আছে, তুই টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। না, টেবিলে বসে খাবো না, তুমি খাবার দাও, আমি রুমে নিয়ে খাবো। আম্মু ঈশিতার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। মার চোখ ফাঁকি দেওয়ার মতো কেউ নেই। আম্মু হয়তো বুঝে ফেলে যে ঈশিতা কি জন্য রুমে খাবার নিয়ে যাবে। ফারাবি রুমে এসে বিছানায় শুয়ে পড়লো। 23 মিনিট পর ঈশিতা খাবার প্লেট হাতে নিয়ে রুমে ঢুকলো। দেখে ফারাবি বিছানায় শুয়ে আছে, বলতে লাগলো, কি হলো, শুয়ে পড়লে কেন? উঠো বলছি। শুয়ে পড়ছি কি সাধে? তোমাকে কোলে করে নিয়ে আসতেই তো আমার জান শেষ। তার মানে বোঝাচ্ছ আমি অনেক উইট? আমি কখন বললাম তুমি অনেক উইট? এই যে বললে আমাকে কোলে করে নিয়ে আসতে আসতে তোমার জান শেষ, আর ভুলেও কখনো বলবো না আমাকে কোলে নেওয়ার জন্য। ঈশিতা রাগ করে খাবার প্লেট হাতে নিয়ে রুম থেকে চলে যাচ্ছে। আরে কোথায় যাচ্ছ? নিচে যাচ্ছি। খাবো না আমি? কেন? তুমি না বললে তোমাকে নিজেতে খাইয়ে দিতে? না, কেউই খাইয়ে দিতে হবে না, আমি খাবোই না। কেন? তুমি ওই সময় বললে আমি বস্তা, এখন বলছো আমি অনেক ওয়েট। খাবো না আমি। আচ্ছা বাবা, সরি, আর কখনো এগুলো বলবো না। তুমি যখন বলবে তখনই তোমাকে কোলে নিব। সত্যি আমি যখন বলবো তখন নিবা তো? হ্যাঁ, নিব। তাহলে এখন আমাকে কোলে নিয়ে খাইয়ে দিবা। কেমন মাইয়া বলেন? এখন বললো খাবে, আবার এখনই বলে কোলে তুলে খাইয়ে দিতে হবে। কথা বললেই বিপদ। এখন যদি ফারাবি বলে তুমি না বললে আর কখনো কোলে উঠাবে না, তাহলে রাগ খাবারের প্লেট ফেলে দিয়ে চলেই যাবে। এই সুন্দর কিউট মাইয়াগুলোর এত রাগই হয় কেন? ঈশিতাকে কোলে নিয়ে খাইয়ে দিচ্ছে ফারাবি। একটা লোকমা দিয়েছে, অনেক বড় 2 গাল ফুলিয়ে চিবুচ্ছে, আর কি যেন বলার চেষ্টা করছে, কিন্তু মুখ দিয়ে শুধু হুম হুম শব্দ বের হচ্ছে। ফারাবি হাত দিয়ে ইশারা করে বলল, আগে খেয়ে নাও, তারপর কথা বলবা। ঈশিতা মুখের ভাত শেষ করে বলতে লাগলো, এত বড় লোকমা দিয়েছো কেন? আমার চাবাতে অনেক কষ্ট হয়েছে। তুমি না বললে তোমার অনেক খিদে লেগেছে? তাই বলে সব একেবারে দিয়ে দিবা নাকি? ছোট ছোট লোকমা দাও। আচ্ছা ঠিক আছে। এবার ঈশিতাকে একটা ছোট লোকমা দিল, তারপরও 2 গাল ফুলিয়ে চিবাচ্ছে। ফারাবি জিজ্ঞেস করলো, এবার তো ছোট লোকমা দিলাম, তাহলে 2 গাল ফুলিয়ে চাবাচ্ছ কেন? মজা। একটা ঢোক গিলে বলতে লাগলো, এটা আমার ছোটবেলার অভ্যাস। ফারাবি ঈশিতার খাবারের স্টাইল দেখে হাসি উঠে গেল। ঈশিতার কাছে পিচ্চি বাচ্চারাও হার মানবে। বাচ্চারা মনে হয় এই সিস্টেমে খাবার খায় না। ঈশিতাকে খাবার খাওয়ানো শেষ করতে দেরি, আম্মুর ডাক দিতে দেরি নেই। একটু রোম্যান্স করবে শেষ চুপটাও পেল না। ফারাবি গোসল দিয়ে মসজিদে নামাজ পড়তে চলে গেল। নামাজ শেষ করে মসজিদে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে তারপর বাসায় আসলো। বাসায় এসে দেখলো টেবিলে খাবার রেডি, সবাই মিলে খাওয়া দাওয়া করলো। ঈশিতা আগে উঠে চলে গেল। ফারাবি আব্বুর সাথে একটা বিষয় নিয়ে কথা বলছে। আব্বুর সাথে কথা বলা শেষ করে সে রুমের দিকে পা বাড়ালো। রুমে ঢুকে দেখলো ঈশিতা ড্রেসিং এর আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। ফারাবি দরজা লাগাতে গিয়ে দরজাটা একটু জোরে আওয়াজ হলো। ঈশিতা হক চুকিয়ে বলল, কে? ঈশিতা এত জোরে কে বলেছে? ফারাবি একটু ভয় পেয়ে গেল। এমন তার ছেঁড়া মেয়ে তো দেখেনি সে। এ বাসায় আব্বু আম্মু ফারাবি আর ঈশিতা ছাড়া কেউ নেই, তাহলে রুমে কে আসবে?
ঈশিতা তার দিকে তাকিয়ে আছে, সেও এক দৃষ্টি নিয়ে ঈশিতার দিকে তাকিয়ে আছে। ওকে খুব সুন্দর লাগছে। ফারাবি একটু মজা নেওয়ার জন্য সিনেমা অ্যাক্টিং শুরু করলো। হাই সুন্দরী, তুমি আমাকে চিনো না? আমি কে? কিছুদিন আগে সবার সামনে তুমি আমার গালে থাপ্পড় দিয়েছিলে। আমি আজ তার প্রতিশোধ নেব। এই নির্জন বাসায় তোমাকে একা পেয়েছি। আজ কেউই তোমাকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। আমি তোদের মতো সন্ত্রাসীকে ভয় পাই না। তাই নাকি সুন্দরী? আজ তোমাকে দেখাবো ভয় কত প্রকার ও কি কি। এ কথা বলে ফারাবি ঈশিতার দিকে এগিয়ে যেতে লাগলো। ঈশিতা বলতে শুরু করলো, প্লিজ আপনি আমার কাছে আসবেন না, আমি কিন্তু চিৎকার করব, লোক ডাকবো। হাই হাই, এই তো দেখি অ্যাক্টিংয়ে আমার ওস্তাদ। চিৎকার করে কোনো লাভ হবে না সুন্দরী, তোমার চিৎকার শুনে কেউ আসবে না। তাই চুপচাপ বসে থাকো আর আমার লীলা খেলা দেখতে থাকো। ফারাবি ঈশিতার দিকে এগিয়ে যেতে লাগলো। ঈশিতা বলতে শুরু করলো, তুই আমার কাছে আসবি না শয়তান। তুই আমার স্বামীকে চিনিস না। আমার স্বামী যদি একবার জানতে পারে তাহলে তোকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবে। তাই নাকি? ডাক তোর স্বামীকে। ঈশিতা চোখ বুজে ফারাবি বলে একটা ডাক দিল। সাথে সাথে ফারাবি অ্যাক্টিং ছেড়ে দিয়ে হাতের ডানাটা একটু উপরে তুললো, চুলগুলো হাত দিয়ে নাড়া দিয়ে ঈশিতার সামনে গিয়ে বলল, কি হয়েছে ঈশিতা? এত জোরে চিৎকার করলে কেন? একটা গুন্ডা এসেছিল, কোথায়? তুমি আসার পরে চলে গেছে। তাই? হুম। দুজনে জোরে হেসে উঠল। ঈশিতাকে ড্রেসিং এর আয়নার সামনে থেকে কোলে তুলে নিল, তারপর বিছানার দিকে এগিয়ে যেতে লাগলো। ঈশিতা তার হাত দিয়ে ফারাবির গলা জড়িয়ে ধরেছে, বিছানার কাছে নিয়ে ওকে শুইয়ে দিল ফারাবি। ঈশিতা তার চোখ জোড়া বন্ধ করে আছে। ফারাবি আস্তে আস্তে ঈশিতার গোলাপি ঠোঁট জোড়ার দিকে এগিয়ে যাচ্ছে। ঈশিতার বুক খুব দ্রুত ওঠানামা কর। ফারাবি যখন ঈশিতার ঠোঁট জোড়াগুলো নিজের আয়ত্তে নিয়ে নেবে, এমন সময় ঈশিতার দিকে তাকাল। ওর কপালে অল্প অল্প ঘামের ফোঁটা, ঠোঁটগুলো শুকিয়ে একটা থেকে আরেকটা আলাদা হয়ে আছে। ঈশিতার গরম উষ্ণ নিঃশ্বাস ফারাবির মুখের উপর পড়ছে। নিজেকে এক অজানা জগতে হারিয়ে ফেলেছে সে। ফারাবি ঈশিতার ঠোঁট জোড়ার কাছে তার ঠোঁট জোড়া নিয়ে ফিরিয়ে আনলো। পরক্ষণে ঈশিতা তার চোখ খুলে তাকালো আর বলতে লাগলো, কি হলো? না কিছু না। সরো আমার ওপর থেকে, খালামণি ডাকছে। কেউ ডাকছে না, চুপচাপ শুয়ে থাকো। ঈশিতা ফারাবির কথা মতো চুপ হয়ে শুয়ে রইল। এবার ফারাবি ঈশিতার ঠোঁট জোড়া কাছে তার ঠোঁট জোড়া নিল। ঈশিতা চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিল। আর কারো ঠোঁটের স্পর্শ পাওয়ার জন্য তার ঠোঁটগুলো অল্প অল্প কাঁপন তুলছে। ফারাবি আস্তে আস্তে ঈশিতার ঠোঁটগুলো নিজের আয়ত্তে নিয়ে নিল। দুজনের গরম উষ্ণ নিঃশ্বাস মিলে একাকার হয়ে গেল। ঈশিতা তার হাত দিয়ে তার চুল খামচে ধরেছে। কতক্ষণ পর্যন্ত দুজন বিভোর হয়েছিল ভালোবাসার মধুময় ফিলিংসে বলতে পারবে না। কিছুক্ষণ পরে ঈশিতা তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে তার বুকে এসে শুয়ে পড়লো এবং জোরে জোরে হাঁপাতে লাগলো। ফারাবি বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে ঈশিতাকে বলল, এখন ওঠো, আমার একটু বাইরে যেতে হবে। বাহিরে কেন? আমার একটু কাজ আছে। না, কোথাও যেতে পারবে না, আমি এখন ঘুমাবো। ঘুমাবে? ভালো কথা, বালিশে ঘুমাও। না, আমি তোমার বুকে ঘুমাবো। আমি বলছি না তোমার বুকটা শুধু আমার জন্য বরাদ্দ? এখন কোনো কথা নয়, গতকাল রাতে ঘুমাতে পারি নাই তোমার জন্য। এখন আমি ঘুমাবো, তুমি চুপচাপ শুয়ে থাকো। আরে এই দিনের বেলা আমার ঘুমে ধরবে না তো? ঘুমে না ধরলেও তোমার শুয়ে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি ঘুমাবো ততক্ষণ পর্যন্ত একদম নড়াচড়া করবে না। নড়াচড়া করলে কিন্তু একদম মেরে ফেলবো। হি হি হি, পাগলি একটা। কি আর করা, বাধ্য হয়ে বুকে নিয়ে শুয়ে আছে। এই দিনের বেলাতে ঘুম আসবে। ঈশিতার দিকে তাকিয়ে দেখলো চোখের পাতা একবার খুলে আরেকবার বন্ধ করে। ছোট বাচ্চাদের মতো চুপটি করে তাকে বুকে শুয়ে আছে। ওর লম্বা চুলগুলো দিয়ে মুখের এক পাশ ঢাকা। ওকে ঘুমন্ত অবস্থায় খুব মায়াবী লাগছে। মুখের চুলগুলো হাত দিয়ে সরিয়ে কপালে একটা চুমু এঁকে দিল ফারাবি। ঈশিতার সাথে সাথে একটু নড়ে চড়ে ফারাবিকে শক্ত করে জড়িয়ে ধরল। ঈশিতাকে বুকে নিয়ে শুয়ে থাকতে থাকতে কখন যে নিজে ঘুমিয়ে গেল বলতে পারবে না। বিকেল 5টা। ঈশিতা তাকে ঘুম থেকে ডেকে তুলে তাড়াতাড়ি ওয়াশরুমে পাঠিয়ে দিল। আজকে নাকি ওকে ওর পছন্দের জায়গায় নিয়ে যেতে হবে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো ঈশিতা দাঁড়িয়ে আছে তোয়ালে হাতে। ফারাবির ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছে দিল। তারপর তার পছন্দের নীল কালারের একটা পাঞ্জাবি এনে দিয়ে বলল, তাড়াতাড়ি এটা পরো। আমার প্রিয় কালারের পাঞ্জাবি কোথায় পেয়েছো? জিজ্ঞাসা করতেই বলল, চাকরির প্রথম মাসের টাকা দিয়ে তোমার জন্য এই পাঞ্জাবিটা কিনেছিলাম। ফারাবি রেডি হয়ে ড্রয়িং রুমের সোফায় বসে। ঈশিতা এখনো আসার কোনো খবরই নেই। মেয়েদের সাজতে এত সময় লাগে কেন? হঠাৎ করে লক্ষ্য করে দেখলো ঈশিতা সিঁড়ি দিয়ে নিচে নামছে। ফারাবি বলক্ষীন দৃষ্টি নিয়ে ঈশিতার দিকে তাক। ফারাবি যেন চোখ সরাতে পারছে না। আকাশি কালার শাড়ির কুচিগুলো এত সুন্দর করে দিয়েছে যে মনে হচ্ছে যে মেশিনে কুচিগুলো দিয়ে ক্লিপ লাগিয়ে। দু হাত ভর্তি নীল চুড়ি, কপালে লাল টিপ, ঠোঁটে হালকা গোলাপি লিপস, চোখে গাঢ় করে কাজল, লম্বা রেশমি কালো চুলগুলো কোমর পর্যন্ত ছাড়ি বা কানের ঠিক উপরে একটা টকটকে লাল গোলাপ। সেই লাল গোলাপটা যেন ঈশিতার সৌন্দর্যটাকে আরো কয়েক গুণে বাড়িয়ে দিয়েছে। ফারাবি মুগ্ধ মহিমায় তাকিয়ে আছে তার সিনিয়র পেয়সীর দিকে, যেন স্বর্গ থেকে উঠে আসা কোনো অপসরী তার সামনে দাঁড়িয়ে আছে।
ঈশিতা ফারাবির সামনে এসে হাসি মুখে বলতে লাগলো, দেখো তো আমাকে কেমন লাগছে। অনেক সুন্দর লাগছে। শুধু সুন্দর লাগছে? ফারাবি ঈশিতার দিকে তাকিয়ে দেখলো হাসি উজ্জ্বল চেহারাটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। হয়তো মনে মনে বলছে, আমি এতক্ষণ লাগিয়ে এত সুন্দর করে সাজলাম আর ওর কিনা বলছে শুধু সুন্দর লাগছে। ফারাবি ঈশিতার ফ্যাকাশে চেহারা দেখে বলতে শুরু করলো, তোমাকে সত্যি অনেক সুন্দর লাগছে। তোমাকে এতটাই সুন্দর লাগছে যে আমি তোমার কাছ থেকে চোখ সরাতে পারছি না। তোমার এই সৌন্দর্যের কাছে স্বর্গের যে কোনো অপসরীয় হার মানতে হবে। ঈশিতা ফারাবির মুখে তার সৌন্দর্যের প্রশংসা শুনে মুচকি হেসে বলল, হইছে, আর বলতে হবে না, চল। ঈশিতাকে নিয়ে ঈশিতার পছন্দের একটা পার্কে চলে গেল ফারাবি। সূর্য মামা যতক্ষণ পশ্চিম আকাশে হেলে পড়েছে ততক্ষণ পর্যন্ত দুজন পার্কে বসেছিল। দিনের আলোকে বিদায় জানিয়ে সন্ধ্যা যখন চারপাশকে গ্রাস করবে তখন দুজন হাত ধরে হাঁটতে শুরু করলো। অসংখ্য বাতি দ্বারা ভরপুর শহরের সুন্দর রাস্তায় ঈশিতা একটু থেমে থেমে হাঁটছে। ফারাবি বালিকাকে জিজ্ঞেস করলো, কি হলো, খিদে লেগেছে? ঈশিতা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তাহলে চলো একটা রেস্টুরেন্টে খেয়ে বাসায় চলে যাব। দুজন দুজনে হাঁটছে। হঠাৎ করে একটু দূরে একটা ফুচকার দোকান দেখা যাচ্ছে। ঈশিতা ফুচকার দোকান দেখে খুশি হয়ে দৌড়ে ফুচকার দোকানের সামনে চলে গেল। ফারাবি যে ঈশিতার সাথে আছে তার খেয়ালই নেই। সে আস্তে আস্তে হাঁটছে। ঈশিতা ফুচকার দোকানের সামনে গিয়ে পেছন ফিরে তাকালো। ফারাবিকে দেখতে পাচ্ছে না। তার চোখ জোড়া পাগলের মতো ফারাবিকে খুঁজতে লাগলো। এদিক ওদিক তাকাচ্ছে। পরক্ষণে ফারাবি যখন তার সামনে গেল সে দৌড়ে তার কাছে আসলো আর হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, কোথায় ছিলে তুমি? তুমি এত আস্তে আস্তে হাঁটো কেন? আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি তো আমাকে রাস্তায় ফেলে চলে আসছো। সরি, এখন চলো ফুচকা খাবো। কিসের ফুচকা? ফুচকা ভালো না, চলো রেস্টুরেন্টে কিছু খেয়ে তারপর বাসায় চলে যাব। না, আমি রেস্টুরেন্টে খাবো না, আমি ফুচকা খাবো। ফুচকা ভালো না তো, এগুলো খেলে পেটে সমস্যা হবে। তার চেয়ে ভালো রেস্টুরেন্টে কিছু খেয়ে তারপর বাসায় চলে যাবে। না, আমি ফুচকাই খাবো। বালিকাকে কোনোভাবে বোঝাতে পারলো না। বালিকা দৌড়ে গিয়ে 3 প্লেট ফুচকা অর্ডার দিল। 2টা ঝাল একটু বেশি আর একটা একটু কম। ফারাবি বালিকাকে জিজ্ঞেস করলো, 3 প্লেট ফুচকা কেন? আর একটাই ঝাল কম, দুইটাই বেশি কেন? ঈশিতা উত্তর দিল, 2টা আমি খাবো, সেই 2টায় ঝাল বেশি। তুমি একটা খাবে, ওইটায় ঝাল একটু কম। তুমি তো আবার ঝাল বেশি খেতে পারো না। বালিকা তার জন্য ঝাল ছাড়া 1 প্লেট ফুচকা অর্ডার দিল। বালিকা মনে করেছে সে আগের সেই পিচ্ছি ফারাবি রয়ে গেছে। মাথায় একটা দুষ্টুমি বুদ্ধি এসে চাপলো। ফুচকাওয়ালা মামাকে কিছু টাকা দিয়ে বলল, একটার মধ্যে প্রচুর ঝাল দিবে আর তোমার ড্রামের সব পানি ফেলে দিবে। বালিকা যদি জিজ্ঞাসা করে তোমার এখানে পানি আছে নাকি, তুই না বলবে কোনো দোকানের কথা জিজ্ঞাসা করলে বলবে 30 মিনিটের মতো লাগবে। যেই ভাবা সেই কাজ। ফুচকাওয়ালা মামা 1 প্লেট ফুচকা প্রচুর ঝাল দিয়ে ফারাবিকে দিল আর ঈশিতাকে 2 প্লেট। ফারাবি ফুচকা মুখে দিয়ে আসলো। আসলে প্রচুর ঝাল দিয়েছে। ঈশিতা তার দিকে না তাকিয়ে চোখ বুজে ফুচকা খাওয়া শুরু করেছে। বালিকা কিছুক্ষণের ভেতরে 1 প্লেট ফুচকা শেষ করে ফেললো। ফারাবি ঝালের কারণে অল্প অল্প মুখে দিচ্ছে। ঈশিতা আরেক প্লেট ফুচকা প্রায় শেষের দিকে। তখন ফারাবি ঝালের কারণে চেঁচিয়ে উঠলো। সত্যি তার অনেক ঝাল লেগেছে। ঝালের কারণে চোখ দিয়ে পানি চলে এসেছে। ঈশিতা বলতে লাগলো, কি হয়েছে? আমার প্রচুর ঝাল লেগেছে। তোমার এটাই তো ঝাল দেয়ই নাই। ঝাল না দিলে কি আমি সাদে চিল্লাচ্ছি? ঈশিতা তার দিকে লক্ষ্য করে দেখলো আসলে ঝালের কারণে ফারাবির চেহারা পুরো লাল হয়ে গেছে। চোখ দিয়ে পানি পড়ছে। ঈশিতা ফুচকার প্লেটটা রেখে তাড়াতাড়ি ফুচকাওয়ালা মামার কাছে গিয়ে বলতে লাগলো, তাড়াতাড়ি পানি দেন। পানি তো নাই ম্যাডাম। কি বলছেন আপনি? আপনাকে না করেছি ওর এটার মধ্যে ঝাল না দেওয়ার জন্য? আপনি ঝাল দিলেন কেন ওর এটায়? ম্যাডাম ভুলে ঝাল পড়ে গেছে। এদিকে ফারাবি ঝালের কারণে চিল্লিয়ে যাচ্ছে। ঈশিতা দৌড়ে ফারাবির কাছে এসে, ঝাল কি বেশি লেগেছে? ফারাবি ঈশিতার কথার কোনো জবাব দিচ্ছে না। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। এখন কি করব আমি? এখানে তো পানিও নেই। কিছু একটা করো প্লিজ তাড়াতাড়ি, আমি ঝালের কারণে মরে যাচ্ছি। হায় আল্লাহ, এখন আমি কি করব? কি জন্য আমি ফুচকা খেতে এসেছিলাম? ওই ফুচকাওয়ালা ব্যাটার জন্য এই অবস্থা। ঈশিতা পানির জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিল। ফুচকাওয়ালা মামার কাছে আবারও গিয়ে বলল, প্লিজ একটু পানির ব্যবস্থা করেন না। ম্যাডাম আমি পানি কোথা থেকে আনবো? আপনি ফুচকা বিক্রি করেন, আপনার কাছে পানি থাকে না? আপনি ওকে ঝাল দিয়েছেন কেন? ঈশিতা ঘুরে ফারাবির দিকে তাকালো। তার অবস্থা খুবই খারাপ। পরক্ষণে আবার ফুচকাওয়ালা মামাকে বলতে লাগলো, আশেপাশে কোনো দোকান নেই? না ম্যাডাম, দোকান তো অনেক দূরে, প্রায় 30 মিনিট লাগবে। কি বলছেন আপনি? ও তো এখন ঝালের কারণে মারা যাবে। ওর যদি কিছু হয় আমি আপনাকে ছাড়বো না। ফারাবি ঈশিতাকে ডাকতে লাগলো। ঈশিতা দৌড়ে তার কাছে গেল। কি হলো, পানির ব্যবস্থা করলে পারলে না? কোথাও পানি নাই। দোকানে যেতে এখান থেকে 30 মিনিট লাগবে। এখন আমি কি করব? কিছু একটা করো প্লিজ। ঈশিতা কি করবে বুঝতে পারছে না।
দিশাহারা হয়ে গেল। ফারাবিকে টেনে একটা গাছের আড়ালে আনলো, তারপর বলতে লাগলো, চোখ বন্ধ করো। আমি ঝালে মরছি, চোখ বন্ধ করব কেন? তোমাকে বলছি চোখ বন্ধ করতে। ফারাবি চোখ বন্ধ করলো, সাথে সাথে ঈশিতা তার ধৈর্যরা তার আয়ত্তে নিয়ে নিল। অতিরিক্ত ঝাল আর ঈশিতার মধুমাখা চুম্বন দুটোটা একত্রিত করে মুখে ভেতরে এক অন্যরকম ফিলিংসের আভা সৃষ্টি করেছে। মনে হচ্ছে তার সব ঝাল ঈশিতা তার মধুমাখা ঠোঁট দিয়ে সব চুষে নিল। কিছুক্ষণ পর ঈশিতা তার ঠোঁট ছেড়ে দিয়ে জিজ্ঞেস করতে লাগলো, ঝাল কমেছে? ফারাবি মাথা নাড়িয়ে না বলল। সাথে সাথে ঈশিতা আবারও এক চুম্বনে হারিয়ে গেল। ঈশিতার এবারের চুম্বনে তার মুখের ঝালটাকে একেবারে নিস্তেজ করে দিয়েছে। এভাবে ঈশিতা 3 বার তার ঠোঁটের আয়ত্তে নেওয়ার পর বলতে লাগলো, এবার ঝাল কমেছে? ফারাবি একটু হেসে বলল, না। সাথে সাথে ঈশিতা তার বুকে 2-3টা ঘুষি মেরে বলল, লুচু কোথাকার। ঈশিতাকে নিয়ে ফুচকাওয়ালা মামার টাকা দিতে যাবে ঈশিতা বলতে লাগলো, কোনো টাকা দিবে না। ওনাকে 100 বার না করেছি তোমার ফুচকার মধ্যে ঝাল না দেওয়ার জন্য, তারপরও উনি ঝাল দিলেন কেন? আর সবচেয়ে বড় কথা, উনি ফুচকা বিক্রি করে পানি রাখে না কেন? ঈশিতাকে অনেক বুঝিয়ে ফুচকাওয়ালা মামার টাকা দিয়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে মেইন রোডে ছেড়ে একটা ছোট রাস্তায় চলে এসেছে তারা। ঈশিতা তার একটু আগে আগে হাঁটছে। নিস্তব্ধ পরিবেশ, এক রাস্তায় সেরকম মানুষ নেই, জনমানবহীন শূন্য রাস্তা। হয়তো খুব কম সংখ্যক লোক এই রাস্তাটা ব্যবহার করে। ফারাবি মনে মনে বলছে, কোনো রাস্তায় চলে আসলাম, এই রাস্তা দিয়ে তো আমি কখনো যাইনি। রাস্তার ল্যাম্পপোস্টের বাতিগুলোর একটু দূরে দূরে, এত দূরে দূরে বাতি দেওয়ার মানে কি? চারপাশে অসংখ্য বড় বড় মেহুনি গাছ। সে মেহুনি গাছের কারণে রাস্তাটাকে একটু অন্ধকার দেখা যাচ্ছে। চারপাশে অসংখ্য ঝিঝি পোকার ঝিঝির শব্দ কানে আসছে। পরিবেশটাকে ফারাবির কাছে সেরকম সুবিধার মনে হচ্ছে না। হঠাৎ করে তীব্র একটা ঠান্ডা বাতাস শরীরে এসে লাগলো। সে বাতাসে মেহুনি গাছের পাতাগুলো ঝরঝর করে রাস্তায় পড়ছে। গাছের ডাল একটার সাথে আরেকটা বাড়ি খাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারলো মেঘের পূর্বাভাস। কিছুক্ষণ পরে হয়তো বৃষ্টি নামবে। ঠান্ডা বাতাস আর অল্প অন্ধকার রাস্তা, এই পরিবেশটাকে দেখে গাটা কেমন যেন একটু হিম শীতল হয়ে গেল। পরক্ষণে সামনে তাকাতে দেখলো বিশাল বড় একটা কবরস্থান। এবার শরীরটা পুরোপুরি কাটা দিয়ে উঠলো। হাতে থাকা ঘড়ির দিকে তাকালো, রাত 8টা বেজে গেছে, খেয়ালই নেই। আম্মু খুব টেনশন করবে। ফারাবি জোরে জোরে পা চালাতে লাগলো। সামনে তাকিয়ে দেখলো ঈশিতা তার কিনে দেওয়া চকলেট খাচ্ছে আর আনমনে হাঁটছে। ফারাবি বালিকাকে ধরার জন্য আরেকটু জোরে পা চালাতে লাগলো। হঠাৎ করে পকেটে থাকা মোবাইলটা বাজতে লাগলো। মোবাইলটা বের করে কানে লাগাতেই ঈশিতা আচমকা দৌড়ে এসে ফারাবিকে শক্ত করে জড়িয়ে ধরল। ফারাবি ফোনটা কেটে ঈশিতাকে বলল, কি হয়েছে ঈশিতা? ঈশিতা কোনো কথা বলছে না, তাকে আরো ঝাপটে ধরেছে। ফারাবি বুঝতে পেরেছে বালিকা হয়তো কোনো কারণে অনেক ভয় পেয়েছে। ফারাবি হাত দিয়ে ঈশিতার মাথাটা বুক থেকে তুলবে, কিন্তু ঈশিতা তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। না, সত্যি অনেক ভয় পেয়েছে। কি হয়েছে বলো আমাকে, এত ভয় পাচ্ছ কেন? ঈশিতা তার ভয়ে কাপা গলায় বলল। সামনে তাকিয়ে দেখ। ফারাবি ঈশিতার কথা শুনে ভয়ে ঢুক গিলে ফেললো। ভয়ে ভয়ে আস্তে আস্তে সামনে তাকালো, না, কিছুই দেখতে পাচ্ছে না। আবার ঈশিতাকে জিজ্ঞেস করলো, কই, সামনে তো কিছুই নাই। ঈশিতা এবার বলতে লাগলো, কবরস্থানের কোনায় বড় গাছটার নিচে তাকিয়ে দেখো। এবার সত্যি ঈশিতার কথা শুনে গলা শুকিয়ে গেছে। কবরস্থানের দিকে চোখ তুলে তাকাবে সে সাহসটুকুও পাচ্ছে না। ঈশিতা আর ফারাবি তাকিয়ে দেখে কবরস্থানের কোনায় এই গাছটার নিচে একটা মানুষ দাঁড়িয়ে আছে। আর একটু ভালো করে তাকাতেই দেখলো একটা পাগল দাঁড়িয়ে আছে। একটু ভয় পেল, কিন্তু তৎক্ষণাৎ মনে পড়লো, আরে কবরস্থান হলো পবিত্র জায়গা, আর এটি হলো সরকারি কবরস্থান। কত অলিয়া উলিয়া আর বুজুর্গ ব্যক্তির কবর আছে এখানে, আর কবরস্থানে তো খারাপ কিছু থাকে না। অপরদিকে ঈশিতা ফারাবিকে জড়িয়ে ধরে আছে। ফারাবি আস্তে করে মুখটা ঈশিতার কানের কাছে এনে কানের লতিতে হালকা চুমু এঁকে দিয়ে বলল, আরে ভয় পাচ্ছ কেন, আমি তো আছি। আর তুমি ভালো করে দেখো, ওখানে গাছের আড়ালে একটা পাগল বসে আছে। আর তুমি জানো না কবরস্থানে কোনো খারাপ কিছু থাকে না। দেখো দেখো, পাগলটা চলে যাচ্ছে। এবার ঈশিতা মুখটা ঘুরিয়ে ওর দিকে তাকালো, তারপর মুচকি হাসি দিয়ে বলল, আসলে এ তো একটা মানুষ। ফারাবি বলল, আচ্ছা, এখন অনেক রাত হলো, প্রায় রাত 9টা, চলো বাসার দিকে যাওয়া লাগবে। মা অনেক চিন্তা করবে দেরি হলে। ঈশিতা বলল, চলো। তারপর তারা বাসার দিকে পা বাড়ালো। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগলো, মনে হচ্ছে বৃষ্টি হবে। বাসায় যেতে 15 মিনিট লাগবে। এরই মধ্যে বিদ্যুৎ চমকালো। আশেপাশে কোথাও বজ্রপাত হয়েছে। এরই মধ্যে ফারাবির বুকে কারো অস্তিত্ব খুঁজে পেল। দেখলো ঈশিতা তার বুকের মাঝে গুটি সুটি মেরে শুয়ে আছে। ফারাবি বলল, আরে পাগলি, ভয় পাচ্ছ কেন, আমি তো আছি।
এই যা যা যা, বৃষ্টি শুরু হয়ে গেল আর সাতচুনিটার বাদনামি বেড়ে গেল। এই, তুই আমাকে আবার শাকচুন্নি বললি কেন? কই আমি কখন বললাম? তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র সিনিয়র বউ, তোমাকে কি আমি সাতচুন্নি বলতে পারি? বলো আমার শোনাবো। মা বলে বুকে জড়িয়ে ধরল। এখন কি দাঁড়িয়ে থাকবে নাকি যাবে? চলো। এই গেল রে গেল। আমার পা, আল্লাহ আমার পা শেষ। অনেক বৃষ্টি হচ্ছে, এরই মধ্যে ঈশিতা পা পিছলে পড়ে গেছে। ফারাবি বারবার বলেছে তার হাত ধরে হাঁটতে, কে শুনে কার কথা। বৃষ্টিতে সে হেলতে দুলতে আর বাদরামি করতে করতে হাঁটছিল। এখন মজা বুঝো। ব্যথা কি বেশি পেয়েছো? তা নয় তো কি। এত বৃষ্টি নামছে, একটা রিক্সাও দেখছি না কোথাও, তা এখন যাবে কি করে? ঈশিতা বলল, কেন, তোমার কোলে করে নিয়ে যাবা? এই বাসার কাছেই চলে এসেছি, 12 মিনিট লাগবে। আমি যে এই ঝড় বৃষ্টির মধ্যে তোমাকে কোলে করে নিয়ে যাব, তার ভাড়া হিসেবে কি দিবে আমাকে? তারপর ঈশিতা মনে মনে কি যেন ভাবলো। তারপর ফারাবিকে বলল, আগে বাসায় চলো, তারপরে দিব। আর হ্যাঁ, যা দিব তার রিটার্নই নিব, তা ভয়ের কিছু নেই। আজ্ঞে মহারানী। বলে কোলে তুলে নিল আর বাসার দিকে 1 পা 2 পা করে হাঁটছে। আর ঈশিতা তার কোলে বাচ্চাদের মতো গুটিসুটি মেরে বসে আছে। আর অন্যদিকে বৃষ্টির প্রকোপ বেড়েই চলেছে। ফারাবি মনে মনে ভাবছে এই সময় বৃষ্টির নামাটা খুব দরকার ছিল। অপরদিকে এটা ভেবে ভালোই লাগছে যে বিধাতা বৃষ্টি দিয়ে ভালোই করেছে, নয়তো এত রোমান্টিক একটা মোমেন্ট পেত না। এরই মধ্যে ঈশিতার ডাকে বাস্তবে ফিরল। ঈশিতা বলল, কি ভাবছো এত? কই না তো, কিছু না। বললেই হলো। আমি তো জানি যে তুমি মনে মনে বলছো যে গত 4 বছরে তোমার শাকচুন্নিটা অনেক ভারী হয়ে গিয়েছে আর তোমার হাঁটতে অনেক কষ্ট হচ্ছে, তাই না? বলেই সে ভুবন ভোলানো একটা মায়াবী হাসি। ঈশিতার এই হাসিটা দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারে না ফারাবি। মনে হয় ঈশিতাকে নিয়ে অতল সাগরে ডুব দিক। ফারাবি ওর এই মধু মিশ্রিত হাসি দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। ওকে কোলে তুলে নেওয়া অবস্থায় ওর ঠোঁটে তার ঠোঁটে হালকা পরশ লাগিয়ে দিল। ঠিক কতটা টাইম এই অবস্থায় ছিল জানে না, কিন্তু হোশ ফিরল বজ্রপাতের গর্জনে। ঈশিতা ফারাবিকে শক্ত করে জড়িয়ে ধরল আর তার বুকে মুখ লুকাল। ফারাবি বলল, এই পাগলি, ভয় পাচ্ছ কেন? আমি আছি না। হঠাৎ ঈশিতা বলে উঠল, আমাকে একটা গান শোনাও না। ফারাবি বলল, কি গান শুনবে? ঈশিতা বলল, বৃষ্টি নিয়ে একটা গান। ফারাবি একটু ভাবলো কি গান শোনানো যায়। একটু ভেবেই গানটা শুরু করে দিল আর হাঁটতে হাঁটতে বাসার দিকে হাঁটা শুরু করলো। বৃষ্টিরে বৃষ্টি আয়না জোরে, ফিরে যাব না আজকে ঘরে। বৃষ্টিরে বৃষ্টি আয়না জোরে, ফিরে যাব না আজকে ঘরে। বৃষ্টিরে বৃষ্টি থেমে জরে, বেজা শাড়িতে লজ্জা করে। বুকের ভিতরে করে টিপ 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 টিপ। বৃষ্টি পড়ে টিপ টিপ, বৃষ্টিতে বৃষ্টির বৃষ্টি আয়না জোরে, বৃষ্টিরে বৃষ্টি থেমে যারে। লজ্জাবতী পাতার মতো ছুলে কেন গুটিয়ে যাও? তুমি কেন পাগল এত, যখন তখন জড়াতে চাও? এখন যেতে দাও, দাও না বিদায়, এই মন তোমাকে ছাড়তে না চাই। বুকের ভিতর করে টিপ 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 টিপ। বৃষ্টি পড়ে টিপ টিপ, বৃষ্টির বৃষ্টি আয়না জোরে, বৃষ্টির বৃষ্টি থেমে যারে। গানটা শেষ করতে করতে বাসার সামনে চলে এলো তারা। কলিং বেল টিপতে যাবে কিন্তু বাড়ছে না। ঈশিতাকে ধরে রাখার জন্য তার 2 হাতই আটকা। আর ঈশিতার পায়েও ব্যথা, নামতে পারছে না। এত রাত হয়েছে, জোরে কথা বলে মানুষ খারাপ বলবে, তাই আস্তে করে ঈশিতার কানের লদিতে হালকা পাপ্পি দিয়ে বলল, তোমার ব্যথা কি একটু কমেছে? হালকা, কিন্তু কেন? ফারাবি বলল, তাহলে একটু নেমে দাঁড়াও, আমি কলিং বেল বাজাবো। ঈশিতা বলল, আমি নামতে টানতে পারবো না, তুমি কোলে করে আমাকে ধরে রাখো, আমি কলিং বেল বাজাচ্ছি। কি আর করার। ফারাবির মনে মনে বলতে ইচ্ছে করছে, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। ঈশিতা কলিং বেল দিল। 2 মিনিট পর মা এসে দরজাটা খুলে দিল। তাদের এই অবস্থায় দেখে মা মিটি মিটি হাসতে লাগলো আর বলতে লাগলো, এত রাতে দুপুরে কাক ভেজা হয়ে কোথা থেকে আসলি? ফারাবি বলতে যাবে ঠিক তখনই মা বলল, থাক, আর বলতে হবে না, তাড়াতাড়ি রুমে যা আর ড্রেস চেঞ্জ করে খেতে আয়, আমি ভাত বাড়ছি। ফারাবি ঈশিতাকে বলল, বাসায় তো চলে এসেছি, এখন একটু নামো। আর বাবাও বাসায় আছে, মা দেখতে ঠিক আছে, কিন্তু বাবা দেখলে কি ভাববে? ওই আমি আমার বরের কোলে উঠেছি, তাতে কার বাবার কি? এটা বলে সামনে তাকিয়ে দেখে বাবা। ঈশিতা জিভ কামড় দিয়ে ফারাবির কোল থেকে নেমে দিল 1 দৌড়, গিয়ে রুমের মধ্যে ঢুকলো। ফারাবি মনে মনে বলল, এটা কি হলো? ওর পায় না ব্যথা? তাহলে এত দ্রুত দৌড় দিল কিভাবে? এটা ভাবতে বাবার দিকে তাকালো, দেখলো বাবা মুচকি হাসছে। তারপর একটু গম্ভীর হয়ে বলল, কি এখানে কি ষাঁড়ের মতো দাঁড়িয়ে থাকবে নাকি গিয়ে ড্রেস চেঞ্জ করবে? ফারাবি বলল, হ্যাঁ বাবা, এখনই যাচ্ছি। ফারাবি মাথা চুলকাচ্ছে আর ভাবছে এই ব্যথা নিয়ে ও দৌড় দিল কিভাবে। ভাবতে ভাবতে রুমের দিকে পা বাড়ালো। রুমে ঢুকতেই দেখলো ঈশিতা ড্রেস চেঞ্জ করছে। ফারাবিকে দেখে বলল, এই, তুমি রুমে ঢুকলে কেন? আমি ড্রেস চেঞ্জ করছি এটা দেখার পরও?
যাও, উল্টা দিকে ঘুরে দাঁড়িয়ে থাকো। আমি চেঞ্জ করা হলে তুমি করে নিও। আমার সামনেই চেঞ্জ করো। আফটার অল আমি তোমার বর। আমার সামনে চেঞ্জ করায় খারাপের তো কিছু নেই। ইস, আমার লজ্জা করে না বুঝি? এই কথা শুনে ফারাবি ঈশিতার দিকে তাক দেখলো লজ্জায় ওর মুখ লাল হয়ে আছে। ফারাবির মাথায় শয়তানি বুদ্ধি আসলো। সে এক পা দু পা করে এগুলো। এই তুমি এদিকে আসছো কেন? তোমার মতলবটা কি? হ্যাঁ, ফারাবি কিছু বলছে না, শুধু এগিয়ে চলছে আর ঈশিতার পেছনে পালাচ্ছে। ও পিছু হাঁটতে হাঁটতে দেওয়ালের সাথে ঠেকে গেল। ফারাবি এবার সিনেমা স্টাইলে বলল, এখন কোথায় পালাবে সুন্দরী? এটা বলে এগুতে লাগলো। অপরদিকে ঈশিতা বলতে লাগলো, ছাড় শয়তান, তুই আমার মন পাবি কিন্তু দেহ পাবি না। ফারাবি এগুতে এগুতে একেবারে ঈশিতার কাছে গিয়ে দাঁড়। ফারাবি ওর ভারী নিঃশ্বাস শোনাচ্ছে, কাছে আছে আর ওর চোখ বন্ধ করে আছে। ফারাবি আর একটু কাছে যেতে আম্মুর ডাক। ঈশিতা, ফারাবি তোদের কি হলো রে? তোর বাবা তোদের জন্য খাবার টেবিলে বসে আছে। অমনি ঈশিতা ফারাবিকে ধাক্কা দিয়ে ফেলে ওর কাপড় চলে গেল। ফারাবি বলল, দূর, কাবাব মে হাড্ডি হওয়ার সময় পেল না আর। এই টাইমে ডাকা লাগলো। ইস কি রোমান্টিক একটা মুহূর্ত ছিল। ধুর, পুরোই মাটি করে দিল। হ্যাঁ মামনি, আসছি 5 মিনিট। তারপর ড্রেস পরিবর্তন করে নিচে নামলো এবং টেবিলে বসলো। ঈশিতা এখনো আসছে না। একটু পরে দেখলো ঈশিতা নামছে, একটা নীল শাড়ি পরেছে আর পায়ে পড়েছে তার দেওয়া পায়ে। উফ, কি বলবে ফারাবি, তার মনে হচ্ছে ভেজ থেকে হুর নেমে এসেছে। তার বাবা বলল, হা করে তাকিয়ে থাকলে মুখে মাছি পড়বে। বউকে দেখার জন্য সারা জীবন পড়ে আছে, এখন খেয়ে নে। আর সবাই কই? বসো সবাই। ফারাবি ইস, নিজের বেলায় 16 আনা আর আমার বেলায় 4 আনা ওনানা। হুম। মা খাবার বেড়েছে আর ঈশিতা ফারাবির পাশের চেয়ারে না বসে বসলো গিয়ে তার সামনের চেয়ারে। মা সবাইকে খাবার বেড়ে দিয়ে সে নিজেও বসেছে। ওয়াও, সব গুরুত্বের খাবার। ইলিশ মাছ, গরুর মাংস, ভুনা খিচুড়ি, বেগুন ভাজা। বাহ, বৃষ্টির সাথে খুবই মানানসই। ফারাবি আর দেরি সইতে না পেরে গপা গপ 2-3 মুখ মা মুখে তুলে দিল। খেতে খেতে হঠাৎ পড়লো ঈশিতার চোখে ঘন কালো কাজল। এক কথায় ভয়ঙ্কর সুন্দর লাগছে। ফারাবি যেন বারবার ওর পড়ে যাচ্ছে। আল্লাহ কি সৃষ্টিতে সাজিয়েছে ওকে। ফারাবি যে ওর দিকে হা করে তাকিয়ে আছে কতক্ষণ তার খেয়াল নেই। হঠাৎ কে যেন চিমটে দিল পা দিয়ে। ফারাবি আহ বলে দিল এক চিৎকার। কি রে, কি হলো রে? চিৎকার দিলি কেন? কই কিছু না তো মা, আজ রান্নাটা যা হয়েছে না, কি বলবো, অনেক মজা হয়েছে। মনে যাচ্ছে হাড় চেটে চেটে খাই। হয়েছে, এখন এত প্রশংসা করতে হবে না। ঈশিতার দিকে তাকিয়ে দেখলো মুচকে মুচকে হাসছে। ফারাবির গায়ের মধ্যে জ্বলছে ওর হাসাবে। একে তো চিমটে দিয়েছে, তার উপর হাসছে। ফারাবি একটু ধমক দিয়ে বলল, এত হাসছো কেন? খাওয়াই মন দাও। দেখুন না বাবা, আপনার ছেলে শুধু শুধু আমাকে কারণে অকারণে বকে। কিরে ফারাবি, আমার মামুনি কি বলছে তা কি ঠিক? আর শুনলাম তুই আসার পরে নাকি মামুনির সাথে খারাপ ব্যবহার করেছিস, তোর মা বলল। না বাবা, তেমন কিছু না, একটু ভুল বুঝাবুঝি আর কিছু না। এমনটা যেন আর না হয়। আর খাবার পরে তোর সাথে আমার জরুরি কথা আছে। জি আব্বু, আমাকে সবার সামনে বকা দেওয়া? দাঁড়াও, রাতে মজা বোঝাবো নে। এই বকা দেওয়ানোর প্রতিশোধ সহ আসল তুলে নিব। খাওয়া শেষ করে বাবার কাছে গেল ফারাবি। বাবা ড্রয়িং রুমে বসে বসে খবর দেখছে। ফারাবি গিয়ে বসলো বাবার পাশে। বাবা বলল, তোমার তো পড়ালেখা শেষ, এখন তো একটা চাকরি বাকরি করা দরকার। আমি তোমাকে জোর করছি না, করতেই হবে। কারণ আমার যা আছে তা দিয়ে তোমার 2 প্রজন্ম চলে যাবে। তারপরও কিছু একটা না করলে একদম অলস হয়ে যাবে। আমি আমার এক বন্ধুর সাথে কথা বলে রেখেছি, ওর কোম্পানির ম্যানেজার পদে, আর তোকে কাল পরশুর মধ্যে জয়েন করতে বলেছে। এখন তুই কি বলিস? জি আব্বু, আপনি যা বলবেন তাই হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে ফোন করে জানিয়ে দিচ্ছি। তুই এখন তো রুমে যা, মামুনি তোর জন্য অপেক্ষা করছে। জি আব্বু। বলে নিজের রুমে চলে এলো। রুমে এসে দেখলো শাকচুন্নি বিছানায় বসে বসে কিচেন করছে। ফারাবি যে রুমে এসেছে সেদিকে তার কোনো খেয়াল নেই। ফারাবি আর কিছু না বলে ওর পাশে গিয়ে শুয়ে পড়লো। তার দিকে আর দৃষ্টিতে তাকিয়ে আবার সে তার নিজের কাজ। আরে ফারাবি তো তার বর, থেকেও তো নেই, কোনো ইম্পর্টেন্ট কি আছে? ফারাবির মাথার মধ্যে আসলো শয়তান। কিছু না বলে সে তার হাতটা ধরে ছমিয়ে সে তার বুকের মাঝে নিয়ে আসলো। ও বলল, এটা কি হলো? বলে ফারাবির কাছ থেকে সরে যেতে চাইলো। কই যাচ্ছ সুন্দরী? বলেই সে তাকে এবার তার নিচে ফেলে দিল আর তার 5 আঙ্গুল দিয়ে ওর 5টা আঙ্গুল ভালো করে চেপলো। তারপর তার নাক দিয়ে ওর নাকে ঘষা দিল। ফারাবি ওর এতটাই কাছে যে সে ওর নিঃশ্বাসের আওয়াজ শোনাচ্ছে আর বারবার চোখ যাচ্ছে ওর গোলাপি ঠোঁটে। কিছু না বলে ওর ঠোঁট 4-5 মিনিট থাকার পর ছেড়ে দিল। ঈশিতার ফারাবি অনেক জোরে জোরে শ্বাস নিচ্ছে। ঈশিতাদের কানে কানে এসে জানো, যাই করো আর তাই করো, আমি এখন কোনো বাবু নিতে চাচ্ছি না। আগে তুমি একটা চাকরি করে ভালো পজিশনে যাও,
তারপরে বাবু নেওয়ার কথা চিন্তা ভাবনা করা যাবে। ফারাবি বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমাকে এখন একটা কথা দিতে হবে। তুমি আর চাকরি করবে না। আর হ্যাঁ, বাবা আমার জন্য একটা চাকরি ঠিক করেছে। আর শোনো, এই মনটাও যেমন আমার, এই মানুষটাও আমার, আর এই মানুষটার সকল দায়িত্বও আমার। অনেক ভালোবাসি ঈশিতা তোমাকে। ঈশিতা বলল, সত্যি আমি অনেক ভালোবাসি তোমাকে, জানো। মুয়া। আচ্ছা আমি আজই চাকরি ছেড়ে দিলাম, আর যাব না। সাকিবকে কাল ফোন দিয়ে জানিয়ে দেব। আচ্ছা। এখন একটু আদর করো। আচ্ছা তাই, ওয়েট ওয়েট, এই যে পাঠক পাঠিকা ভাইয়া আপুরা আপনারা এখানে কি করেন? তার কি লজ্জা নাই? যান গান শুনেন। আর ফারাবি আর ঈশিতাকে নিয়ে ভালোবাসার সাগরে ডুব। এ কি, তার মাথাও জল পড়তে কেন দিচ্ছে? ও মাথায় অনেক ব্যথা আর শরীরটা অনেক দুর্বল লাগছে ফারাবির। পাশে বসে ঈশিতা কান্না করছে আর জল পড়ছে। ফারাবি বলল, আমার কি হয়েছে? কি আর হবে, জ্বর ছাড়া। কাল বৃষ্টিতে ভেজার কারণে এই অবস্থা হয়েছে। কিন্তু জ্বর আসছে কখন? জ্বর তো আসছে গভীর রাতে। আমি ঘুমের মধ্যে শুনি তুমি কাতরাচ্ছ। আমি তখনও তোমার বুকের উপর শুয়ে, কিন্তু তোমার শরীরটা ছিল অনেক গরম। কপালে হাত দিয়ে দেখি অনেক জ্বর। আর রাতে রাতে মাকেও ডাক দিব ও ভেবে রাখিনি। এখন এই অবস্থা তোমার। তারপর জল পড়তে দিচ্ছিলাম, এখন আগের চেয়ে একটু কম। এখন অনেক সকাল হয়ে গেছে, ডাক্তার আঙ্কেলকে ফোন দিতে হবে। ফারাবি বলল, কাল সারা রাত ঘুমাতে পারোনি তাই না? অনেক কষ্ট দিয়েছি তাই না? দূর বোকা, এগুলো কি বলছো? তুমি আমার বর, তোমার সেবা করাই তো আমার পরম দায়িত্ব। ফারাবি বলল, এখন একটু ঘুমিয়ে নাও। ঈশিতা বলে ফারাবির ঘুঁটি মেরে শুয়ে পড়লো। অনেক ভাগ্য করে এমন একটা বউ পাওয়া যায়। অনেক ভালোবাসি পাগলি তোকে, অনেক। এই কি হলো তোমার? এগুলো আবল তাবল কি বলছো? তারপর কপালে হাত দিয়ে দেখলো ও মা, কি জ্বর! জ্বর অনেক বেড়ে গেছে। আল্লাহ, এখন আমি কি করি? তাড়াতাড়ি করে রুম থেকে বের হলো। রুম থেকে বের হয়ে সোজা মায়ের রুমে, দেখলো মা বাবা কেউ নেই। তারপরে কিচেনে গেল, দেখলো মা নাস্তা বানাচ্ছে। ঈশিতা গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, মা জ্বর জ্বর। মা ঈশিতার দিকে তাকাল, তারপর বলল, কার জ্বর মামুনি? মা ফাটাবের অনেক জ্বর আর আবল তাবল বকছে। কি বলিস রে এইসব? তোদের বাবাও তো আজ সকালে একটা ফোন আসলো, কি জরুরি, সেও ঢাকার বাইরে চলে গেল। কি করা যায় এখন? আচ্ছা তো ডাক্তার আঙ্কেলকে একটা ফোন দে তো, আমি তোদের বাবাকে জানাচ্ছি। তারপর ঈশিতা ডাক্তার আঙ্কেলকে ফোন দিল। ফোন দিয়ে বলল, আঙ্কেল ফারাবের অনেক জ্বর। তা মা, জ্বর আসলো কি করে? আসলে আঙ্কেল, কাল আমরা একটু বাইরে গিয়েছিলাম, আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে। আর রাতে তো বৃষ্টি হয়েছিল, তাতে একটু ভিজেছিলাম। আচ্ছা, তাহলে এই ব্যাপার। ওর তো ছোটবেলা থেকে একটা দোষ, যে একটু ভিজলেই অসুস্থ হয়ে যায়। আচ্ছা তাহলে মা, ওর মাথায় একটু পানি দিতে থাকো, আমি আসতেছি। জি আঙ্কেল। একটু পরে মা ওর রুমে এলো। ওর গায়ে হাত দিয়ে বলল, ও মা, তোর তো অনেক জ্বর। ঈশিতা ওর মাথায় পানি ঢালতে লাগলো। কিছু সময় পর ডাক্তার আঙ্কেল। তা মামনি, ফারাবের কি অবস্থা এখন? এই তো আঙ্কেল, জ্বর ছেড়ে ছেড়ে আসছে। আচ্ছা, আমি দেখতেছি। তারপর একটু চেক আপ করে কিছু ওষুধ দিয়ে চলে। আম্মু রুম থেকে বেরিয়ে ঈশিতা ওর পাশে গিয়ে বসলো। জিজ্ঞেস করলো, এখন কি অবস্থা তোমার? আমি তো জানি বৃষ্টিতে ভিজলে তোমারই এই অবস্থা হয়, কিন্তু কালকে যে কি হলো তা তো জানোই। আমার কি দোষ? তুমি তো ভয় পেলে, তাই ওখানেই তো অনেকটা সময় পার করলে। তারপরই তো বৃষ্টি। যাই হোক, একটু ঘুমাও, আমি তোমার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছি। একটু পরে মা রুমে। ফারাবের কি অবস্থা এখন? জি মা, এখন একটু ভালো। আচ্ছা ঈশিতা, আমি একটু নিচে গেলাম, তুই একটু দেখিস। ও মা, তুমি এত চিন্তা করো না তো। না, তুমি জানো না আমার মনে কতটা জায়গা জুড়ে তোমার ছেলে রয়েছে। তা ফারাবির অ্যাক্সিডেন্টের সময় তো দেখেছি, কি পাগলামিটাই না করেছিস। মা, তুমি আর সেই দিনগুলোর কথা মনে করিয়ে দিও না। আমি তো আমার শরীর থেকে জানটাই হারাতে বসেছিলাম। আচ্ছা তাহলে থাক, তুই আমি একটু বাইরে থেকে আসি। আচ্ছা ঠিক আছে। মা চলে গেল। ঈশিতা ফারাবির কাছে গেল আর আলতোর কপালে চুমে। তারপর ঈশিতা ওর কপালে হাত দিল আর আস্তে আস্তে বলতে লাগলো যে, ফারাবি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। কিছুক্ষণ পরে মোবাইল বেজে উঠল। ফোন স্ক্রিনে তাকিয়ে দেখলো সাকিবের নাম। দুবার ফোন হলো, ধরলো না। তিনবারের সময় ফোনটা ধরল। হ্যালো হ্যালো, তুমি কই? আর কদিন হলো অফিসে যাচ্ছ না? আমি তোমার বাসার নিচে আছি, তুমি রেডি হয়ে আসো। আসলে ফারাবি অসুস্থ আর তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তুমি বাসার ভেতরে আসো। আচ্ছা ঠিক আছে, আসছি। একটু পরে কলিং বেল বেজে ঈশিতাকে দরজা খুলে। সাকিব ভেতরে এসো। কিছুক্ষণ পরে নিচে চেঁচামেচির শব্দ পেল ফার। আর ঈশিতা কোথায়? আর নিচে তো ঈশিতারই গলার আওয়াজ শুনতে পেল। মাথায় অনেক ব্যথা, তারপরও উঠলো। আস্তে আস্তে রুম থেকে বের হলো নিচে কি হয়েছে তা দেখার জন্য। ফারাবি দোতলায় দাঁড়িয়ে আছে। নিজে তাকিয়ে দেখলো ঈশিতা একটা ছেলের সাথে বলছে। ছেলেটা ঈশিতার দিকে দাঁড়িয়ে থাকায় ছেলেটার পেছনটা দেখতে পাচ্ছে না ফারাবি, তাই বুঝতে পারলো না ছেলেটাকে। তাই ভালো করে দেখার জন্য একটু সামনের দিকে এগোচ্ছে।
এদিকে ঈশিতা সমানে ছেলেটার সাথে চেঁচামি। ছেলেটা দেখলো ঈশিতার গায়ে হাঁটছে। একটু পরে যেটা হলো তার জন্য না ফারাবি না ছেলেটা কেউই প্রস্তুত ছিল না। ঠাস, শুধু থাপ্পড়ই না, লাথি ঘুষি। আরো বলতে লাগলো, বের হ আমার বাসা থেকে, বের হ। আমি জানি তোমাকে আমার আশেপাশেও না দেখি। বের হ আমার বাসা থেকে, সন অফ আ বিচ। ফারাবি তাড়াতাড়ি সিঁড়িতে নিচে গেল, গিয়ে ঈশিতাকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু তার শরীর দুর্বল হয় ঈশিতার সাথে পারছে না। ফারাবি ছেলেটার দিকে তাকিয়ে দেখলো এ তো সাকিব, কিন্তু ও কখন আসলো? আর ঈশিতাই বা কি কারণে ওর সাথে চেঁচামেচি করছে? ফারাবি বলল, ঈশিতা থামো। সাকিবও দেখলো রেগে আছে। ফারাবিকে দেখে কিছু না বলে ঈশিতার দিকে তাকিয়ে ওকে মিন করে বলছে, তোমাকে দেখেই নিব। বলে সাকিব বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। তখনই ঈশিতা সাকিবকে ডাক দিল আর বলল, ওই এনে আমার রেজিগনেশন লেটার, যা এখন বের হ। সাকিব লেটারটা নিয়ে বের হয়ে গেল, কিন্তু ঈশিতাকে শান্ত করতে পারছে না ফারাবি। কি করবে কিছুই বুঝছে না। ফারাবি বারবার ওকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু ও ওর মতোই। হুট করে ওকে বুকে জড়িয়ে ধরলো। একটু পরে দেখলো শান্ত হয়েছে। ফারাবি জিজ্ঞেস করলো, কি হয়েছে? ওকে এভাবে বের করে দিলে কেন?